হ্যাঁ, তো আমাদের তো হ্যাঁ, আমাদের ঈদের আগে যেটা করছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট, বা আমরা যেটাকে বলছিলাম যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ঠিক আছে। তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আর ফার্স্ট অর্ডার সার্কিট বেসিক্যালি সেম কথা আপনাদের। ওয়েল অ্যাকচুয়ালি মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর মধ্যে এক ধরনের সার্কিট হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট। তো আপনাদের যদি মনে থেকে থাকে যে আমরা ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করছিলাম এবং ক্যাপাসিটরের ইকুয়েশন ছিল, ওটার মধ্যে ডেরিভেটিভ ছিল, এবং আমরা দেখছিলাম যে কিভাবে সুইচিং করলে আহ, হঠাৎ করে ভোল্টেজ বা কারেন্টটা চেঞ্জ হয়। ঠিক আছে, চার্জিং ডিসচার্জিং আমরা ল্যাবেও অল্প একটু দেখেছিলাম। ঠিক আছে, তো ওভারঅল সব মিলে এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার সার্কিট, এবং আমরা লাস্ট ক্লাসে কিন্তু শিখেছিলাম যে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা একটা পুরানো কোয়েশ্চেন দেখবো। পুরানো কোয়েশ্চেনটা বেসিক্যালি কিভাবে সলভ করতে হয় ওটা দেখবো। ঠিক আছে, তো একটু রিভিউ হয়ে যাবে যে কিভাবে আমাদের ট্রানজিয়েন্ট সার্কিট করতে হয়। ঠিক আছে, তো ট্রানজিয়েন্ট সার্কিট আজকের পরে আসলে আর মানে নাই। ঠিক আছে, আমরা ইউজুয়ালি ট্রানজিয়েন্ট সার্কিটের আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে ইন্ডাক্টর। ক্যাপাসিটরের পাশাপাশি ইন্ডাক্টর, যেমন আমি আপনাদেরকে যে প্রথম উদাহরণ যেটা দিয়েছিলাম যে ফ্যানের সুইচ অফ করলে স্পার্ক করে। তো ফ্যানের ভিতরে আসলে কিছু কয়েল থাকে। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো জানেন যে তামার তার পেঁচানো থাকে ফ্যানের বা যে কোনো মোটর খুললে দেখতে পাওয়া যায়। তো তামার কুণ্ডলী থাকলে বা যে কোনো পরিবাহীর কুণ্ডলী থাকলে সেখানে একটা ম্যাগনেটিক ইফেক্ট আসে, এবং সেটার কারণে আমাদের কিছু মানে ইকুয়েশন আসে যেটার জন্য আর কি বেসিক্যালি হিসাব করা যায়। ঠিক আছে, তো ওরকম একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট হচ্ছে, যেমন রেজিস্টরের একটা ইকুয়েশন আছে, ক্যাপাসিটরের একটা ইকুয়েশন আছে। এরকম তারের কুণ্ডলী থাকলে সেটাকে বলা হয় ইন্ডাক্টর, এবং সেটারও একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, এবং ওটা কাইন্ড অফ ক্যাপাসিটরের মতোই, কিন্তু শুধু ভোল্টেজ যে জায়গায় কারেন্ট, কারেন্টের জায়গায় ভোল্টেজ, এই কারণে ওটার কাইন্ড অফ ভূমিকা পাল্টায় যায় বলতে পারেন, ভোল্টেজ আর কারেন্টের ভূমিকাটা পাল্টে যায়। তো যেটাই হোক না কেন, আমরা ইউজুয়ালি দেখা যাচ্ছে হাফ ক্লাসের মধ্যেই ইন্ডাক্টরটা দেখিয়ে শেষ করে দিই। কিন্তু এবার আমরা সিলেবাস থেকেই বাদ দিচ্ছি। ঠিক আছে, সো আপনাদের জন্য বেসিক্যালি শুধুমাত্র ট্রানজিয়েন্ট সার্কিটের সিলেবাস হচ্ছে শুধুমাত্র ক্যাপাসিটর। ঠিক আছে, আপনাদের ইন্ডাক্টর সিলেবাসে থাকবে না। তো আমরা শুধুমাত্র ক্যাপাসিটরের উপরে পড়াশোনা করলেই চলবে। তো গতদিন যা দেখেছি ওটাই। তবে আজকে একটা বেসিক্যালি ফুল ম্যাথ কমপ্লিট সলভ করে দিই। ঠিক আছে, তো আসেন দেখি আমাদের ডিরেক্ট প্রবলেম কোথায় চলে যাওয়া যায়। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে দিই। আপনাদের যেরকম থেভনিনে দেখেছিলেন যে রুল গুলো সুন্দর করে লিখে দেওয়া আছে যে কিভাবে সলভ করতে হবে, এখানেও আসলে স্টেপস গুলো সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে আসলে। ঠিক আছে, এই যে দেখেন প্রসিডিওর। ঠিক আছে, তো প্রসিডিওরটা আমি একটু মনে করে দিই। আপনাদের সার্কিটে আসলে কি ছিল? ট্রানজিয়েন্ট সার্কিটে আপনার এরকম একটা সার্কিট দেওয়া থাকতো, যেই সার্কিটে কোনো একটা জায়গায় একটা ক্যাপাসিটর আছে এবং কোথাও এক জায়গায় সুইচিং হচ্ছে। সো সুইচটা যেমন এখানে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে, সুইচটা নিচে ছিল, তারপর ওটাকে উঠানো হচ্ছে, মানে ওটা সার্কিটে ক্লোজড অবস্থায় ছিল, সার্কিটটা শর্ট সার্কিট অবস্থায় ছিল, এবং সেখান থেকে ওটাকে খুলে দিয়ে ওপেন করে ফেলা হচ্ছে। ঠিক আছে, আর টাইম টি ইকুয়ালস টু জিরো বলতে যেটা বোঝায়, এক্স্যাক্টলি যেই সময়ে টাইমটা জিরো হয়, ধরেন ওই মোমেন্টে আমরা সুইচিংটা করেছি। তো টি গ্রেটার দেন জিরো হচ্ছে আফটার সুইচিং, আর টি লেস দেন জিরো হচ্ছে যখন সুইচিং করা হয়। ঠিক আছে, ধরেন যেই মোমেন্টে সুইচিং করা হচ্ছে ওটা হচ্ছে জিরো টাইমে। ধরেন আপনি স্টপ ওয়াচ স্টার্ট করছেন এবং সাথে সাথে সুইচটাও খুলে দিছেন। ঠিক আছে, তো স্টপ ওয়াচ যখন জিরো ছিল সেই মোমেন্টে সুইচটাকে খোলা হয়েছে, এরকম আর কি লেখা হয়। তো আপনাদের সবসময় টি ইকুয়ালস টু জিরো থাকবে, এটা নিয়ে টেনশন করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের একটা হচ্ছে ভোল্টেজ কে ডিনোট করা আছে প্লাস মাইনাস ভি দিয়ে। তো আপনার ট্রানজিয়েন্ট সার্কিটে যদি অন্য কিছু বের করতে বলে, ক্যাপাসিটরের কারেন্ট বের করতে বলুক বা যাই করুক না কেন, সব সময় আগে ক্যাপাসিটরের ভোল্টেজই বের করতে হবে। ঠিক আছে, কখনোই সার্কিটের ভোল্টেজ মানে ক্যাপাসিটর থাকলে ক্যাপাসিটরের ভোল্টেজ বের না করে অন্যদিকে যাওয়া যাবে। ঠিক আছে, তো আগে ভোল্টেজ বের করবেন, ওইটা থেকে অন্যান্য ইনফরমেশন যদি কিছু বের করতে বলে সেটা করতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের সার্কিট। তো আমাদের দেখেন প্রসিডিওরটা আমরা একটু দেখে আসি, প্রসিডিওরের স্টেপস গুলা কি বলতেছে। হচ্ছে গেল, হ্যাঁ, প্রসিডিওরের স্টেপ গুলা দেখেন। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট স্টেপ বলছে ডিটারমাইন দ্য ইনিশিয়াল ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর, যেটাকে বলা হচ্ছে ভি ইনিশিয়াল, অথবা অনেক জায়গায় ভি অফ জিরো দিয়ে লেখা হয়। ভি অফ জিরো দিয়ে কি বোঝাচ্ছে?
টাইম এট জিরো। ঠিক আছে, জিরো টাইমে ভোল্টেজের মানটা কত সেটাকে ভি অফ জিরো দিয়ে লেখা হচ্ছে, মানে ফাংশন যেভাবে নর্মালি লেখা। তো একটু খেয়াল করে দেখেন এখানে কি বলতেছে। এটা বলতেছে কনসিডার দ্য অ্যাক্টিভ পোর্শন অফ দ্য সার্কিট বিফোর সুইচিং। সুইচিং করার আগে কি অবস্থায় ছিল, সো বিফোর সুইচিং, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা এখানে। ঠিক আছে। আর ফর এক্সাম্পল, ইফ দ্য সুইচিং অকার্স এট টি ইকুয়ালস টু জিরো, কনসিডার দ্য সার্কিট ফর টি লেস দেন জিরো। যেটা বললাম যে সুইচিং যদি এক টাইম জিরোতে করা হয় তার আগে সার্কিটটা কি ছিল। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ পোর্শন অফ দ্য সার্কিট। তো অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে এটা দেখেন এখানে লেখা আছে, অ্যাক্টিভ পোর্শন অফ দ্য সার্কিট এক্সক্লুডস এভরিথিং দ্যাট হ্যাজ নো ইনফ্লুয়েন্স অন দ্য সার্কিট। মানে ধরেন আপনার সার্কিটের আসলে চাচ্ছেন এখান থেকে ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতে, ইনিশিয়াল ভোল্টেজ, আপনার কিন্তু আর কিছুই বের করতে চাচ্ছেন না। তাহলে যেই অংশটার সাথে ক্যাপাসিটরের কোনো সম্পর্কই নাই, ধরেন যেই জায়গাটাতে সুইচ কানেক্টেডই হয় না, সেই অংশটুকু সার্কিট থেকে তো কোনো ভোল্টেজ বা কারেন্ট কিছুই আপনার সার্কিটে আসবে। ঠিক আছে, মানে ডিসকানেক্টেড একটা সার্কিট। ঠিক আছে। তো কাইন্ড অফ ধরেন আপনাকে আপনার আমি বলছি যে সে আপনার ফোনের কোনো কিছু একটা সার্কিটের ভোল্টেজ কারেন্ট বের করতে। এখন যদি আপনার বাসার ল্যাপটপের কারেন্ট ভোল্টেজ মাপা শুরু করেন, ফোনের সাথে ল্যাপটপের তো কোনো কানেকশনই নেই। ঠিক আছে। সো এই জন্য যে অংশটুকু নিয়ে আসলে ম্যাটার করে সেটুকু নিয়ে ক্যালকুলেশন করবেন। আপনি যদি ওই ল্যাপটপ আর ফোন দুইটা ধরেই ক্যালকুলেট করেন তাইলেও যেই অ্যান্সার পাবেন, আপনি শুধু ফোনটা নিয়ে ক্যালকুলেট করলেও তাই পাবেন, কারণ যে অংশটার কোনো ইফেক্ট নাই সেটা হিসাব করেন আর না করেন ডাজেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। ঠিক আছে। সো আপনাকে বেসিক্যালি সুইচিং এর আগে ভোল্টেজটা বের করতে হবে। তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে দেখেন, সার্কিটে এখানে অনেক কথাবার্তা লেখা আছে, বাট সহজ কথাই হচ্ছে ক্যাপাসিটরকে আপনি সবসময় ওপেন করে দিবেন। আমি ছুটির আগে বলেছিলাম একটা কথা, যে ক্যাপাসিটর সবসময় ওপেন সার্কিট হইতে চায়, তবে ওর ওপেন হইতে একটু টাইম লাগে। ওইটাই ট্রানজিয়েন্ট বিহেভিয়ার। ও যদি ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যাইতো তাহলে ওকে আমরা ওপেন সার্কিটই বলতাম, আলাদা করে কোনো কিছু নাম নিতাম না। ঠিক আছে। সো ওইটাকে ক্যাপাসিটরকে ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে ভোল্টেজ বের করবেন। আমি পুরো একটা ম্যাথ করে দিব, সমস্যা নাই, তবে যেই স্টেপস গুলো আমি মনে করায় দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে। তো এখানে দেখবেন অনেক কথাবার্তা আছে, এত কথাবার্তা ম্যাটার করে না। মেইন কথা ক্যাপাসিটরকে ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে ওই ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজ কত ওইটা বের করবেন, মানে যেখানে ক্যাপাসিটর লাগানো ছিল ওপেন সার্কিট ভোল্টেজ বের করবেন। তারপরে দেখেন লেখা আছে ডিটারমাইন দ্য ফাইনাল ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর ভি ফাইনাল। ঠিক আছে, আমাদের এখানে ভি ফাইনাল বের করতে বলা হচ্ছে, বা ভি ইনফিনিটি। ভি ইনফিনিটি কেন বলা হয়? কারণ ইনফাইনাইট টাইম পরে যখন ট্রানজিয়েন্ট বিহেভিয়ার শেষ হয়ে যাবে আবার স্টেবল হয়ে যাবে, ঠিক আছে, তখনও ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে। সো দেখবেন যে এখানেও কিন্তু আপনার স্টেপে এই কি বলে যে রিপিট দিস স্টেপ। ঠিক আছে, এখানে সেম কথা বলা হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের এখানেও ক্যাপাসিটরকে ওপেন করে দিব, ওপেন করে দিয়ে আমরা ভোল্টেজ মাপবো। দুইটা বেসিক্যালি সেম প্রসিডিওর, বাট শুধুমাত্র সুইচিং এর আগে আর সুইচিং এর পরে, এই দুইটা বেসিক্যালি সেম প্রসিডিওর, জাস্ট সুইচিং এর আগে আর পরে বলে কথা, আর কিছুই না। ঠিক আছে। আচ্ছা, তো ফাইনাল সার্কিটের কাজ মানে এই ভোল্টেজ বের করার শেষে আরেকটা কাজ করতে হবে, টাও এর মান বের করতে হবে। টাইম কনস্ট্যান্ট টাও প্রত্যেকটা ট্রানজিয়েন্ট সার্কিটের সাথে একটা টাও রিলেটেড থাকে। ঠিক আছে, টাও যেটা ডিনোট করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কি পরিমাণ সময় লাগবে ক্যাপাসিটরটাকে বা ট্রানজিয়েন্ট বিহেভিয়ারটা শেষ হইতে। ঠিক আছে, যেমন বলেছিলাম যে 5 টাও পরিমাণ সময় লাগে আমার সম্পূর্ণ চার্জ বা ডিসচার্জ হইতে। ঠিক আছে। সো এটা টাইম কনস্ট্যান্ট হচ্ছে কত তাড়াতাড়ি একটা আপনার ক্যাপাসিটর বা ফোন চার্জ হবে বা ডিসচার্জ হবে, সেইটার একটা মানে কি বলে ইয়া দেয়, আইডিয়া দেয়। ঠিক আছে। তো এখানে দেখেন আমার কি লেখা আছে, টাও ইকুয়ালস আর থেভেনিন ইন্টু সি। ঠিক আছে। সো আসলে আমি আপনাদেরকে ফর্মুলা বলেছিলাম যে টাও ইকুয়ালস আর ইন্টু সি, রেজিস্ট্যান্স ইন্টু ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স একটাই থাকবে, রেজিস্ট্যান্স একটাই থাকবে, তখন আর ইন্টু সি করে দেবেন। যদি মাল্টিপল রেজিস্ট্যান্স থাকে তখন আপনাকে ওদের ইকুইভ্যালেন্ট মানে থেভেনিনস রেজিস্ট্যান্স নিতে হবে। আর যদি মাল্টিপল ক্যাপাসিটর থাকে তখন তাদেরকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স নিতে হবে। ঠিক আছে। এই আর কি। সো টাও ইকুয়ালস আর সি। আমার মনে হয় না আপনাদের ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট থাকবে, তবে দেখবেন যে আপনাদের ওই ল্যাবের প্রবলেমটাতে কিন্তু ছিল।
ঠিক আছে, ল্যাবের প্রবলেমটাতে একটা একটা জায়গায় দেখবেন যে ছিল যে তিনটা ক্যাপাসিটর একসাথে সিরিজ প্যারালাল করা ছিল, তো ওখানে সিরিজ প্যারালাল ক্যাপাসিটরের ফর্মুলা ইউজ করে করবেন, করে বের করবেন। ঠিক আছে। আর এখানে একটু মনে করাই দিই, ছোটবেলায় আপনারা ক্যাপাসিটরের সিরিজ প্যারালালের ফর্মুলা করেছেন, তবে এটা উল্টা ছিল, যে ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে তাহলে সিম্পলি যোগ হয়ে যায়, আর ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে আপনার রেজিস্টরের প্যারালালের মতো ফর্মুলা কাজ করে। ঠিক আছে। সো এইটাই আর কি, এইটা হচ্ছে টাওয়ের ভ্যালু বের করা, এরপর আপনার কাজ বেসিক্যালি ডান। কারণ কি, কারণ আপনাকে এখন জাস্ট এই ফর্মুলায় বসাই দিবেন, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, তাহলে আপনার কষ্ট সবচেয়ে কম হবে। এখানে ভি ইনফিনিটি, ভি জিরো এবং টাওয়ের মানটা বসায় দিবেন, বিটি এর ভ্যালু পেয়ে যাবেন। এখানে একটা কথা আমি গতদিন বলি নাই, সেটা হচ্ছে এইটা অ্যাপ্লিকেবল, এই যে ভিটি এর ইকুয়েশন যেটা আসছে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে যখন সুইচিং করা হয়েছে তারপরে, তার মানে টি ইকুয়ালস অর, মানে টি ইকুয়ালস টু জিরো অর গ্রেটার দেন জিরোর জন্য, মানে সুইচিং করার পরে, আফটার সুইচিং দিস ইজ ভ্যালিড। আর বিফোর সুইচিং কিছু না, জাস্ট এই যে ভি জিরো থাকবে। ঠিক আছে, ওইটা চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা একটা ম্যাথ পুরোটা করবো, আমি দেখাচ্ছি। তো ডিটারমাইন ভিটি বলতে এই ফর্মুলায় বসানো হচ্ছে। আর তারপরে যদি আপনাকে অন্য কোনো কিছু বের করতে পারে, কোনো ভোল্টেজ বা কারেন্ট বের করতে পারে, এই ক্যাপাসিটরের ভোল্টেজ, কারেন্ট এবং কেসিএল কেভিএল দিয়েই বের করতে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিওর। তো আমি আপনাকে আর কি এই প্রসেসটা, মানে কাইন্ড অফ কিভাবে প্রসিডিওরটা লেখা আছে সেটা বলে দিলাম, যাতে করে পরে যখন ভিডিও রিভিউ করেন বুঝতে পারেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে এখানে। ঠিক আছে। আসেন দেখি একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো। আমি একবারে মানে জটিল ম্যাথে চলে যাই, সেটা হচ্ছে লাস্ট ম্যাথে চলে যাই, ধরেন প্রবলেম 14, এটা হচ্ছে আপনাদের স্প্রিং 23 এর প্রবলেম। ঠিক আছে, তো গত বছরের প্রবলেম। ঠিক আছে, তো এখানে কি আছে দেখেন, রিডিউস দ্য, মানে প্রবলেমটা আগে আমরা পড়ি। রিডিউস দ্য লেফট পোর্শন অফ দ্য সার্কিট। ঠিক আছে, রিডিউস দ্য লেফট পোর্শন উইথ, আচ্ছা এখানে বলি দুইটা সার্কিট ছিল, এটা আপনাদের কোয়েশ্চেনেই দুটো সার্কিট দেওয়া ছিল, এই বড় একটা সার্কিট, এটার নাম হচ্ছে সার্কিট ওয়ান, আর ছোট একটা সার্কিট, এটার নাম হচ্ছে সার্কিট টু। খেয়াল করে দেখেন এই যে ডটেড লাইনটা ছিল, ডটেড লাইনের ডান সাইডে যা আছে সার্কিট ওয়ানে, সার্কিট টু এও এক্স্যাক্টলি সেম, সো ডান সাইডে কোনো চেঞ্জ নাই। আর বাম সাইডের সার্কিটে, এইটাতে সার্কিট ওয়ানে অনেক বড় ছিল, এইখানে ডটেড লাইনের বাম সাইডে মাত্র একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্টর। ঠিক আছে, যখনই দেখবেন একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্টর, আপনার মাথায় কাজ করা উচিত থেভনিন। তো দেখেন এখানে কি বলা আছে, কোয়েশ্চেনটা পড়ি। রিডিউস দ্য লেফট পোর্শন উইথ রেসপেক্ট টু দ্য ড্যাশড গ্রে লাইন অফ সার্কিট ওয়ান। এই যে ড্যাশড গ্রে লাইট, গ্রে লাইনের লেফট পোর্শন থেকে রিডিউস করেন, এটাকে রিডিউস করেন, সো দ্যাট ইট টেক্স দ্য ফর্ম অফ সার্কিট টু অ্যাজ শো, এই ফর্মে যেন যায়। ঠিক আছে, মানে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টার হয়। রাইট ডাউন দ্য ভ্যালুজ অফ ভি ওয়ান অ্যান্ড আর ওয়ান, তার মানে সোজা হিসাব, আপনাকে থেভনিনস ভোল্টেজ এবং থেভনিনস রেজিস্ট্যান্স বের করতে বলেছে। এই অংশটুকু কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা? মানে প্রবলেম থাকলে বলতে হবে কিন্তু। ঠিক আছে। সো কোয়েশ্চেন কিন্তু এটা আপনাদের মানে অ্যাকচুয়াল ফাইনালের কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল সেই রকমই একটা কোয়েশ্চেন। তো আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এখানে কি করছেন। যদি কোয়েশ্চেন পড়ে বুঝতে না পারেন তাহলে আপনি মানে আমাকে বলতে পারেন। ঠিক আছে, আমি এখন বুঝিয়ে দিচ্ছি, কারণ এরকম কোয়েশ্চেন আপনাদেরও ফাইনালে থাকবে। ঠিক আছে, ফাইনাল তো বেসিক্যালি 2 সপ্তাহ আছে। ঠিক আছে, তো যাই হোক, আসেন আমরা এই ম্যাথটা একটু দেখি কিভাবে করতে হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য দেখি আমরা আগে সার্কিটটা আঁকাই। হুম, আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। ঠিক আছে, তো আমরা আগে তাহলে যে পার্টটা করতে যাচ্ছি সেটা হলো যে কিভাবে আমরা আমাদের এই, কিভাবে আমরা আমাদের এই বাম সাইডের অংশটুকুকে রিডিউস করে থেভনিনে নিয়ে আসতে পারি, মানে ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্ট্যান্স। তো আপনি চাইলে থেভনিনের যে প্রসিডিওর আছে ওইটা ফলো করতেই পারেন। ঠিক আছে, ফলো করে ওই যে ওপেন সার্কিট করবেন, শর্ট সার্কিট করবেন, এটসেট্রা এটসেট্রা, ওগুলো করে বের করতে পারেন। অথবা দেখেন এই ধরনের সার্কিটে সাধারণত
সোর্স ট্রান্সফরমেশন দিয়েই যেন করা যাবে সেরকম প্রসিডিওর থাকে, কারণ থেভনিন তো করতে পারলেনই, কিন্তু কথা হচ্ছে আপনার এখানে ইজিলি যেন করতে পারেন সেটার জন্য ধরেন এখানে যেরকম অনেক সিরিজ প্যারালাল দেখতে পাচ্ছি এবং কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, এই সমস্ত ক্ষেত্রে আমি সবসময় আসলে সোর্স ট্রান্সফরমেশন দিয়েই আগাই, কারণ ওটাতে ক্যালকুলেশন কম। ঠিক আছে, ইকুয়েশন টিকুয়েশন লেখা লাগে কম, জাস্ট কয়েকবার সার্কিট আঁকাবেন, আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আসেন দেখি কিভাবে করা যায়। তো ফার্স্ট পার্টে দেখেন, আমি যদি এইটাকে ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্টার আছে, এইটাকে যদি ইকুইভ্যালেন্ট করি, ইকুইভ্যালেন্ট করলে একটা কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্টর হবে। এবং দেখেন তারা দুইজন কানেক্টেড হবে এই নোড এবং এই নোডের মধ্যে। ঠিক আছে, আপনাদের ভুল যেটা হয় মেইনলি আপনারা কানেক্ট করে ফেলেন অন্য জায়গায়। ঠিক আছে, আপনারা হয়তো এখানকার ইকুইভ্যালেন্ট করার পরে এই জায়গায় কানেক্ট করতেন, এই নোড আর এই নোডের মধ্যে, এটা কিন্তু সেম নোডই ছিল, আপনি দুইটা নোড বানায় ফেলতেছেন এবং ওই দুইটা নোডের মধ্যে এরা কানেক্টেডই ছিল না, বা ছিলই হচ্ছে এই দুইটা নোডের। তো আপনি যদি ওইটা ঠিকঠাক রাখেন তাহলে আপনার ভুল হবে না, আর যদি ওটা ঠিকঠাক না রাখতে পারেন তাহলে ভুল হবে। তো যাই হোক, এখন আমাদের এইখানে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি, একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্টর আসবে, এবং তারপরে দেখেন এই পুরাটাই সবাই আসলে আলটিমেটলি এদের সবার সাথে প্যারালালে চলে যাবে। শুধুমাত্র এই একটা 12 কিলো ওহম থাকবে, ওইটাকে আমরা সিরিজে ঢুকাই দিলেই অ্যাড করে কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো আসেন আমরা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে এই জিনিসটাকে আগে। তো সোর্স ট্রান্সফরমেশন দিয়ে আগালে আমি এখানে 120 কিলো ওহম যেভাবে আছে সেভাবে থাকলো। এখানে যদি সোর্স ট্রান্সফরমেশন করি, 120 কিলো ওহমটা নেমে আসবে এখানে, রেড পার্ট থেকে রেড পার্টটা নিচ্ছি আর কি, এটাই বোঝাচ্ছি। ঠিক আছে, আর একটা কারেন্ট সোর্স আসবে যেটার অ্যারোটা থাকবে নিচের দিকে, কারণ প্লাস যেহেতু নিচের দিকে আছে অ্যারোর মাথাটাও নিচের দিকে থাকবে। 75 ভোল্ট ডিভাইডেড বাই 120 কিলো ওহম। তো এটাকে যদি ক্যালকুলেশন করেন প্রবাবলি 0.625 মিলি অ্যাম্পিয়ার আসবে। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে কারেন্ট সোর্স একটা 1 মিলি অ্যাম্পিয়ার, সাথে একটা 40 রেজিস্টার আছে। ঠিক আছে, তো 40 কিলো ওহম রেজিস্টার এই, আর এখানে একটা 12 কিলো ওহম রেজিস্টার আছে। সো লেফট পোর্শন পর্যন্ত বলতে এই পর্যন্তই আমাদেরকে করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন যদি নতুন সার্কিটটাতে খেয়াল করি, দেখেন এখানে পুরাটাই ওই যে যেটা বললাম প্যারালালে আছে, এবং এখানে 120 120 এবং 40 সবাই প্যারালালে হয়ে একটাই মাত্র রেজিস্টার আসবে। সো ওই রেজিস্টারটার ভ্যালু হবে 120 প্যারালাল 120 প্যারালাল 40 কিলো ওহম। তো ধরেন ওই যে 1/R1 + 1/R2 + 1/R3 ওই ফর্মুলায় বসাবেন, বসে হিসাব করবেন কত আসে। তো এটা সম্ভবত 120/5 কিলো ওহম আসবে, মানে হচ্ছে 24 কিলো ওহম আসবে। ঠিক আছে, তো 24 কিলো ওহম একটা রেজিস্টার ইকুইভ্যালেন্ট আসবে। আর এখানে আছে হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স একটা নিচের দিকে একটা উপরের দিকে। তো সেই জন্য একটাকে উল্টায় নিতে হবে, উল্টায় নিলে দুইটা সেম ডিরেকশনে আসবে এবং তখন যোগ করে দেওয়া যাবে। তো একটাকে উল্টায় নিলে বেসিক্যালি ধরেন এইটাকে যদি আমরা উল্টায় নিই তাহলে -0.625 হইতো, এবং মানে ওয়ানের সাথে ওইটাকে যদি যোগ করেন বেসিক্যালি 1 - 0.625 মিলিয়ন। ঠিক আছে, সো 0.375 মিলি অ্যাম্পিয়ার আসতো। ঠিক আছে, আর বাকি এখানে একটা 12 কিলো ওহম রেজিস্টার ছিল। এখন এখন যেটা করা যায় সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে একটা রেজিস্টার আনতে বলছে, বাট আমার এখনো দুইটা রেজিস্টার আছে। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এইটুকুকে আবার সোর্স ট্রান্সফরমেশন করব, করলে একটা ভোল্টেজ সোর্স আসবে আর একটা রেজিস্টার আসবে। ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে 0.375 মিলি অ্যাম্পিয়ার টাইমস 24 কিলো ওহম। তো এটার মানে হচ্ছে 9 ভোল্ট আসবে, আর এখানে হচ্ছে 24 কিলো ওহম, সাথে এখানে যে আমার 12 কিলো ওহম রেজিস্টারটা আছে। ঠিক আছে, তো ফাইনালি আপনার জাস্ট এইটা দুইটাকে যোগ করতে হবে। সো আমার এখানে আছে হচ্ছে 9 ভোল্ট, আর উপরে যে দুটো রেজিস্টার আছে তাদেরকে মিলায় করলে 36 কিলো।
তো আপনার যে সার্কিটটা আছে, এই সার্কিটে বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্টরে কনভার্ট করছি। তো আমাদেরকে যেই সেকেন্ড সার্কিটে কনভার্ট করতে বলা হয়েছিল, ধরেন সেটা আমরা করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের এইখানে V1 এবং V1 এর ভ্যালু পেয়েছি 9 ভোল্ট এবং R1 এর ভ্যালু 36 কিলো। এইটুকু বুঝি নাই এমন কেউ আছে কিনা এতক্ষণ পর্যন্ত, কিন্তু আমরা ট্রানজিয়েন্টে নাই, আমরা জাস্ট থেভনিন করলাম। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন আগাই, আমাদের ট্রানজিয়েন্টের কোয়েশ্চেনটা দেখি। ঠিক আছে, ট্রানজিয়েন্টের পরের পার্টটা কি বলছে দেখেন, মানে এটা অ্যাকচুয়াল ট্রানজিয়েন্ট পার্ট। সেটা বলা হচ্ছে যে নাও অ্যানালাইজ দ্য ট্রানজিয়েন্ট বিহেভিয়ার অফ দ্য সার্কিট অ্যাজিউমিং দ্যাট দ্য সুইচ মুভস ফ্রম পজিশন এক্স টু পজিশন ওয়াই at t equals to 0, ডিটারমাইন vt ফর t গ্রেটার দেন 0। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে যে সুইচটা আঁকা আছে, সুইচটায় অনেক কিছু বলা আছে, তবে শুধু অ্যারোর দিকে তাকালেই হবে। অ্যারোটা দেখেন যেখান থেকে যেখানে নিয়ে যাচ্ছে ওইটা আর কি প্রশ্নে বিবরণ দিয়ে কাইন্ড অফ বোঝানো হচ্ছে। তো আপনি অ্যারো দেখে যা বোঝেন দ্যাটস গুড এনাফ। ঠিক আছে, যে এক্স পজিশনে প্রথমে কানেক্টেড ছিল, তারপরে ওয়াই পজিশনে যে কানেক্টেড হবে। ঠিক আছে, এই যে সুইচিংটা হবে সেটার কারণে আমরা ট্রানজিয়েন্ট বিহেভিয়ার দেখব, কারণ আমাদের এখানে ক্যাপাসিটর আছে। হুম। ঠিক আছে, তো আসেন দেখি এটা করি। তো এটা যদি করতে হয়, আমরা সার্কিটটাকে আসলে রিডিউস করে, যেহেতু এই সার্কিটে নিয়ে এসেছি, এখন এটা নিয়ে আমরা কাজ করলে হয়ে যাবে, কারণ ইকুইভ্যালেন্ট কাজই করছি। স্যার টি ইকুয়ালস টু জিরোতে কি তাহলে হচ্ছে আমরা সেটা এক্স এর সাথে কানেক্টেড রেখে মানে অঙ্কটা আগাবো? মানে টি, সরি, টি লেস দেন অর ইকুয়ালস টু 0 নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, টি লেস দেন 0 পর্যন্ত বেসিক্যালি এইভাবে কানেক্টেড। ঠিক আছে, সো মানে আমি যদি বলি যে সৃষ্টির শুরু থেকে, ঠিক আছে, সৃষ্টির আদিকাল থেকে আপনি স্টপ ওয়াচ অন করা পর্যন্ত মনে করেন এইভাবে সে এক্স এ কানেক্টেড আছে। ঠিক আছে, আপনি টি ইকুয়ালস টু 0 মোমেন্টে ওই সার্কিটটাকে সুইচ করলে তখন এই পজিশনে চলে যাবে এবং এইটা বাদ, তখন এইটা ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওইটা হবে হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরতে পারেন, সমস্যা নেই, মানে ইকুয়াল টু 0 পজিশনটা সুইচিং হচ্ছে। সো টেকনিক্যালি ওটা কোনোটার মধ্যে ধরা উচিত না, বাট ধরতে পারেন যে সুইচিং এর পরবর্তী সিচুয়েশনের মধ্যে। বোঝা গেছে? তো আমরা দুইটা ডিফারেন্ট সিনারিও নিয়েই কাজ করি। ঠিক আছে, একটা হচ্ছে সুইচিং না করা হইলে কি হইতো, তারপরে যখন সুইচিং করা হয়েছে তখন কি হয়েছে। ওকে, সরি। তো আসেন দেখি আমরা এই সার্কিটটা নিয়ে কাজ করি। তো প্রথমে যেটা বলতেছিলাম যে আমাদের দেখেন স্টেপ ওয়ান হচ্ছে ইনিশিয়াল সার্কিট, সেটা থেকে ক্যাপাসিটর ওপেন করবেন, করে ভিসি এট 0 বের করবেন। ঠিক আছে, সো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বের করবেন এট টাইম 0। ঠিক আছে, মানে ওপেন রেখে যে ভোল্টেজটা পাবেন, ওই ওপেন সার্কিট ভোল্টেজটাই আসলে ক্যাপাসিটরের ভোল্টেজ। ঠিক আছে, তো আসেন ওই সার্কিটটা তাহলে আগে আঁকাই। তো আমাদের এইখানে সার্কিটটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, যেটা বলা হচ্ছিল যে অ্যাক্টিভ পোর্শন। দেখেন আলটিমেটলি সার্কিটের ক্যাপাসিটর কিন্তু এই অংশের সাথে কানেক্টেড, তাই না? এইটুকু অংশের সাথে কানেক্টেড। আপনার এই সাইডের সাথে কোনো কানেকশনই নাই। এই 9 ভোল্ট বা 36 কিলো ওহম কিছুই করতে পারবেন না। কারণ এখানে কোনো কানেকশনই নাই, মেইন কানেকশনটা আছে এখানে, মানে যখন সুইচিং করা হয় নাই, ইনিশিয়াল অবস্থায় যখন আছে। তো আপনি যদি এইখানকার ভোল্টেজ কারেন্ট বের করেন, হ্যাঁ করতে পারেন, তবে ওটা কোনো আসলে কাজে লাগবে না। তো আপনি ব্যবহার করলে আসলে এইটুকু অংশের মধ্যে দিয়ে আপনি এই ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করে ফেলতে পারেন, মানে এদিক থেকে কোনো কারেন্ট তো অ্যাকচুয়ালি আসতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ এমন যদি থাকতো যে এদিক থেকে এদিকে সামহাও কানেক্টেড, ওই দিক দিয়ে কারেন্ট আসতে পারে, তখন আসতো, মানে তখন আর কি হিসাবে ধরতে হইতো, কিন্তু যেহেতু কানেক্টেড নাই, হিসাবে ধরা লাগবে না। সবসময় মনে রাখবেন যে কারেন্ট, মানে ইলেকট্রন গুলো বসে থাকে না, এক জায়গা থেকে যে
আরেক জায়গায় যায়, মানে পাইপলাইনের মতো পানি একদিক দিয়ে যাবে আরেক দিক দিয়ে বের হবে। ঠিক আছে। সো আপনি চিন্তা করতে পারেন স্যার নিচে তো কানেক্টেড আছে, এই এই সার্কিটের সাথে নিচের এই জায়গাটা তো কানেক্টেড আছে। হ্যাঁ আছে, ধরেন ইলেকট্রন আসতেছে এইদিকে, আসতেছে বা কারেন্ট যাচ্ছে, যেতে যেতে কারেন্টটা কি আসলে বের হইতে পারবে এদিক দিয়ে? আর পারবে না, যেহেতু কারেন্টের যাওয়ার রাস্তা নাই, অতএব আসলে কারেন্ট যাবেই না। ঠিক আছে, কারেন্ট যাবেই না। তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কারেন্ট ফ্লো হওয়ার রাস্তা রাখতে হবে। এই জন্যই আমরা যখন ধরেন প্লাস্টিকের স্যান্ডেল পরি, তখন আসলে শক লাগলেও আসলে আমাদেরকে, মানে শক বেসিক্যালি লাগে না, এটার মেইন কারণ হচ্ছে মাটি থেকে আমরা উপরে আছি। ঠিক আছে, বাট আপনি যদি খালি পায়ে থাকেন তখন আপনাকে শক করবে। এটার কারণ হচ্ছে আপনার ভিতর দিয়ে তখন ইলেকট্রন ফ্লো হওয়ার একটা পাথ পাচ্ছে। বোঝা গেছে? তো এই so আপনি এই অংশটুকু নিয়ে কাজ করলে আপাতত হবে। আসলে ওই অংশটুকু আঁকাই। হুম। এখানে ক্যাপাসিটরটাকে ওপেন করে দিলাম, করে দিয়ে আমি জানতে চাই এই যে ভোল্টেজটা এট জিরো টাইম কত। আচ্ছা, এখানে সি না হয় না লিখি, কারণ আমাদের কোয়েশ্চেনে ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ভি নাম দেওয়া হয়েছে। তো আমি ইউজুয়ালি ভিসি লিখলে বুঝবেন যে ক্যাপাসিটরের ভোল্টেজ বলতেছি। ঠিক আছে, কারণ অন্যান্য ভোল্টেজও আপনাকে বের করতে দিতে পারে। ঠিক আছে। তো আসেন এখন আমরা তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করি। একটা জিনিস খেয়াল করেন, আমাদের গ্রাউন্ড বলা ছিল এই নোডটাকে, বেসিক্যালি পুরা নোডটাই হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে। তো এখন বলেন দেখি ভি জিরোর ভ্যালু কত হবে আসলে। কেউ একজন বলে ফেলেন, সিম্পল কোয়েশ্চেন। কেউ বলতে পারবেন না যে এই সার্কিটে ভি জিরোর ভ্যালু কত হবে? জিরো হবে কি স্যার? জিরোই হবে। এটা নিয়ে এত চিন্তা করার আসলে কিছু নাই, কারণ দেখেন এখানে আমাদের যে সার্কিটটা আছে, এই সার্কিটের পুরোটাই তো গ্রাউন্ড নোড। শুধু তাই না, যেহেতু এটার সাথে কানেক্টেড, এই পর্যন্ত পুরোটাই আসলে তো গ্রাউন্ড নোড, দুইটা তো সেম নোড। ঠিক আছে, সো অবভিয়াসলি এই নোড আর এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স জিরোই হবে। ঠিক আছে। আর এখানে বেসিক্যালি 45 কিলো ওহম রেজিস্টারের কোনো কাজই নেই, এটা থাকলেও জিরো হইতো, না থাকলেও জিরো হইতো। ঠিক আছে। তো আমাদের এইখানকার রেজাল্ট হচ্ছে 0 ভোল্ট। তো আমরা ইনিশিয়াল ভোল্টেজ পেয়ে গেলাম, ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ ডান। ইনিশিয়াল সার্কিটের কাজ শেষ। ইনিশিয়াল ইনিশিয়াল সার্কিট এরপরে আর কোনো কাজ নাই, শুধুমাত্র এই একটা ভ্যালুর জন্যই লাগে। এরপরে ইনিশিয়াল সার্কিটের কথা ভুলে যাবে। ঠিক আছে। তো আমরা কি কি করলাম দেখেন, আমাদের বলা হয়েছিল প্রথমে সুইচটা ইনিশিয়াল পজিশনে রেখে সার্কিটটাকে আঁকান, শুধুমাত্র অ্যাক্টিভ পোর্শন নিয়ে কাজ করলেই হবে। আপনি যদি বলেন যে স্যার এই সাইডে তো ওই যে ভোল্টেজ সোর্স এবং রেজিস্টরটা আছে, হ্যাঁ আছে, কিন্তু ওটার সাথে এটা কানেক্টেড নাই, আপনি আঁকাইলেও হয় না আঁকাইলেও হয়। ঠিক আছে। তো অপ্রয়োজনীয় কষ্ট করার কোনো দরকারই নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্যাপাসিটরটাকে ওপেন করে দিয়েছে আমরা। ওপেন করে দিলে এই সার্কিটটা কিন্তু সম্পূর্ণ একটা ডিসি সার্কিট। এখানে কিন্তু কোনো নতুন ট্রানজিয়েন্ট বা অমুক তমুক কিছুই নাই, জাস্ট একটা ডিসি সার্কিট। ডিসি সার্কিটে আমি আপনাকে বলছি যে এই নোড এবং এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত। ঠিক আছে, আমরা আবারও একটু মনে করে করাই দেই যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে আমরা আসলে কিছুই না, সিম্পলি এই যে ট্রানজিশন পিরিয়ডটা যে হয়, সেই ট্রানজিশন পিরিয়ডটার জন্য এই যে একটা ফর্মুলা মুখস্থ করছি। কিন্তু আমরা কিন্তু দিন শেষে আমাদের ডিসি অ্যানালাইসিসের টেকনিক গুলাই ইউজ করব। ঠিক আছে। ক্যাপাসিটরকে ওপেন করে দিয়ে আমরা শুরুতে কি ছিল আর শেষে কি হইলো, এই দুইটার মাঝখানে ইন্টারপোলেট করব বেসিক্যালি। ঠিক আছে। সো আমরা বেসিক্যালি ডিসি অ্যানালাইসিস দিয়ে কাইন্ড অফ ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করে ফেলবো, এইটাই হচ্ছে টেকনিক। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ক্যাপাসিটরের ইকুয়েশন লিখি নাই আমি, পুরোটাই ওপেন সার্কিট ধরে কাজ করে দিছি। আচ্ছা, এখন সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইনাল সার্কিট ড্রয়িং করা। ফাইনাল সার্কিট বলতে আমরা বুঝাচ্ছি আমাদের সুইচিং এর পরের সার্কিটের কথা। ঠিক আছে। এখানেও ক্যাপাসিটরকে ওপেন করে দিব। ক্যাপাসিটরকে ওপেন করে দিব, কখন ওপেন হয়? ক্যাপাসিটর কিন্তু সুইচিং এর পর মুহূর্তে ওপেন হয় না।
ওর একটু টাইম লাগে, যেটাকে আমরা যে ট্রানজিয়েন্ট পিরিয়ড বলতেছি। কিন্তু আপনি যদি ইনফাইনাইট টাইম পরে এসে চেক করেন, ধরেন 2 দিন পরে এসে, মানে ইলেকট্রিসিটির কাছে তো 2 দিন পরে মানে ইনফাইনাইট টাইম, ঠিক আছে? তো আহ, বা মানে ধরেন আপনি অনেক পরে এসে যখন স্টেবল হয়ে যাওয়ার পরে এসে যখন চেক করবেন, তখন যে ভোল্টেজটা দেখতে পাবেন সেটাকে আমরা ভি ইনফিনিটি দিয়ে লিখতেছি। ঠিক আছে, এট টাইম ইনফিনিটি অনেকক্ষণ পরে ভোল্টেজটা কত হবে। তো ফাইনাল সার্কিটের জন্য কি করতে হবে দেখেন, আমাদের ফাইনাল সার্কিটের জন্য এই জায়গায় কানেকশনটা থাকবে, এবং তখন আমার বেসিক্যালি এই ইয়ের কানেকশনটা থাকবে না, মানে যে এক্স এর সাথে যে কানেকশনটা ছিল সেটা আর থাকবে না। ঠিক আছে, এইটা তখন আর নাই। সো সার্কিটটা খুলে যাবে, খুলে ওয়াই এর সাথে কানেক্টেড থাকবে। তখন দেখেন এই পার্টের কিন্তু আর কোনো কাজ নাই। মানে এই পার্ট বলতে আমি এইটুকু অংশ হুদায় ঝুলে আছে, এখান থেকে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছেও না, ঢুকছেও না। ঠিক আছে, তো এইটাই আমরা এখন ফাইনাল সার্কিট হিসেবে দেখবো, এবং আবারও এই ভোল্টেজটাই বের করব ক্যাপাসিটরকে ওপেন করে দিয়ে, এবং ওই ভোল্টেজটাকে বলবো হচ্ছে ভি ইনফিনিটি। আচ্ছা, তো সেটা যদি আমরা করি, আম, এখানে আমাদের 9 ভোল্ট ছিল, এখানে আমাদের 36 কিলো ওহম ছিল, এখানে একটা 45 কিলো ওহম ছিল। ঠিক আছে স্যার, আমি ওই দাগটা মুছে দিলাম, যেটা আমাদের কোনো কাজেই লাগবে না। আর এখানকার যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে ভি ইনফিনিটি। ঠিক আছে, আপনাকে বলতে হবে ভি ইনফিনিটি এর মান। ঠিক আছে, এখানে এটা দেওয়া ছিল গ্রাউন্ড, সো দেখেন এই পুরা নোডটাই হচ্ছে গ্রাউন্ড নোড। ঠিক আছে, অতএব আপনার বেসিক্যালি এই নোডের ভোল্টেজ যদি বের করতে পারেন তাহলে ওইটাই হচ্ছে ভি ইনফিনিটির ভ্যালু। তো ওই নোডের ভোল্টেজ কিভাবে বের করা যায়? অনেক ভাবে করা যেতে পারে। আমি আহ, এখানকার নোডের ভোল্টেজ জানি 9 ভোল্ট, এইখানকার ভোল্টেজ যদি বলি ধরে নিলাম যে V1, বা আসলে এটার নাম আর দেওয়ার দরকার নেই, যেহেতু ভি ইনফিনিটি আমরা জানি। আচ্ছা থাক, আপনাদের মাথা গোলা যাবে। ভি ওয়ান নাম দিলাম, দিয়ে কেসিএল করব। কেসিএল এট নোড 1, V1 টাইমস 1/36 প্লাস 1/45 মাইনাস 9/36 মাইনাস 0/45 ইকুয়ালস টু 0, কারণ এই সাইডে তো কোনো কারেন্টই নাই। ঠিক আছে, তো তাহলে আমাদের এখান থেকে V1 এর ভ্যালু বের হয়ে যাবে, এটা তো 1/4, সো 1/4 টাইমস 36 into 45 ডিভাইডেড বাই 36 + 45, হোয়াট এভার দ্য ক্যালকুলেশন ইজ। ঠিক আছে, রেজাল্ট যাই হোক না কেন, দিন শেষে এরকম টাইপের কিছু একটা হবে। আম, এটা সম্ভবত ক্যালকুলেট করলে 4 9 36, 5 45, 4 + 5, আচ্ছা। হ্যাঁ, সো এটা হচ্ছে 5 ভোল্ট আসে। ঠিক আছে, সো ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। ওকে, সো আপনার পুরো ক্যালকুলেশনের রেজাল্ট যেটা বললো যে আপনার এই নোডটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, সো ক্যালকুলেশন রেজাল্টটা আমি এখানে লিখে, ভি ইনফিনিটির ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এইটাই আপনার লাগবে। ঠিক আছে, ভি ইনফিনিটির ভ্যালু 5 ভোল্ট, এই ইনফরমেশনটাই আপনার লাগবে। তো আমাদের ইনিশিয়াল ভোল্টেজ বের করা হয়ে গেল, ফাইনাল ভোল্টেজ বের করা হয়ে গেল, একই টেকনিক, শুধু সার্কিটটা চেঞ্জ হবে। ইনফ্যাক্ট আপনার সুইচের ডিরেকশনটা যদি উল্টা থাকতো, অ্যারোটা যদি এদিক থেকে এই দিকে থাকতো, তাহলে জাস্ট এই ইনিশিয়াল সার্কিট আর ফাইনাল সার্কিটের ক্যালকুলেশনটা মানে ভাইস ভার্সা হইতো। ওইটা তখন ফাইনাল সার্কিট হইতো, এটা তখন ইনিশিয়াল সার্কিট। ঠিক আছে, এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সো স্টেপ 1 আর স্টেপ 2 ডান, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, যেহেতু কোয়েশ্চেন নাই তাহলে আগায় যাই। ফাইনালি আমাদের কাজ হচ্ছে থার্ড স্টেপ। আমাদের যে ফর্মুলার জন্য আরেকটা কোয়ান্টিটি বাকি আছে, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট টাউ, এটা বের করা। ঠিক আছে, তো টাও এর ভ্যালুটা আমরা ফর্মুলা মুখস্থ করে রাখবো, সেটা হচ্ছে টাউ সমান সমান R × C, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মান গুণ করে দিলেই টাও এর মান হয়ে যায়। ঠিক আছে, কেন? দেখেন, টাউ আপনাকে যেই সেন্সটা দেয় সেটা হচ্ছে আপনার চার্জ হইতে কত সময় নেয়।
ঠিক আছে, ধরেন আপনি একটা ক্যাপাসিটেন্স, মানে ধরেন ক্যাপাসিটেন্স যত বেশি হবে, ঠিক আছে, চিন্তা করে দেখেন আপনার হাফ লিটারের পানির বোতল ভরতে যেই সময় লাগে, আপনার 5 লিটারের পানির বোতল ভরতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তাই না? মানে ধরেন একই যদি ট্যাপের ফ্লো যদি সেম থাকে, তাহলে আপনি যদি ক্যাপাসিটি যত বাড়াচ্ছেন, আপনার পানি ভরতেও তত বেশি সময় লাগতেছে। ঠিক আছে, এই জন্য ক্যাপাসিটি মানে যত বেশি ক্যাপাসিটি বাড়াচ্ছেন তত বেশি সময় লাগতেছে। আচ্ছা, আবার রেজিস্ট্যান্সের কথা চিন্তা করেন। রেজিস্ট্যান্স যত বাড়াবেন, ঠিক আছে, রেজিস্ট্যান্স যত বাড়ানো মানে ধরেন আপনি ট্যাপের মাথাটা আঙুল দিয়ে চেপে ধরলেন, ঠিক আছে, আস্তে আস্তে মানে বন্ধই করে দিতে পারেন। রেজিস্ট্যান্স অনেক বেশি হইলে তো মানে কারেন্ট যাবেই না। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কারেন্টের বাধা বাধা প্রদান করা, বিদ্যুতের প্রবাহকে বাধা দেওয়া। সেরকম আপনি যদি ট্যাপটাকে আস্তে আস্তে, আচ্ছা ধরেন আঙুল দিয়ে না চেপে ধরেন আপনি ট্যাপের যদি ফ্লো কমায় দেন, ঠিক আছে, পানির ট্যাপের ফ্লো যদি কমায় দেন, তাহলে তো কাইন্ড অফ রেজিস্ট্যান্স বেড়ে গেল, কারণ আপনি পানির ফ্লো তে বাধা দিচ্ছেন। তো তাতেও কিন্তু পানি যদি অল্প অল্প করে আস্তে আস্তে পড়ে, তাহলেও কিন্তু আপনার টাও এর মানটা বাড়বে। কারণ হচ্ছে আপনার পানি যদি আস্তে ছাড়েন, ক্যাপাসিটি সেম দুইটা যদি হাফ লিটারের বোতল নেন, পানি জোরে ছাড়লে তাড়াতাড়ি ভরবে, কিন্তু যদি আস্তে ছাড়েন মানে রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, তাহলেও কিন্তু আপনার সময় বেশি লাগে। তো এটাই হচ্ছে আমাদের টাও এর সেন্স। ঠিক আছে, সো টাও ইকুয়ালস সবসময় আর ইন্টু সি, ফাইনাল সার্কিটের রেজিস্ট্যান্স টাইমস ফাইনাল সার্কিটের ক্যাপাসিটেন্স। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, ফাইনাল সার্কিট থেকে বের করতে হবে। ঠিক আছে, ফাইনাল সার্কিট থেকে বের করতে হবে। আপনি যদি ইনিশিয়াল সার্কিট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না। এই রেজিস্ট্যান্সটা ফাইনাল সার্কিটের রেজিস্ট্যান্স। তো দেখেন, তার মানে আপনি যদি এইটা দেখে 45 কিলো ওহম নিয়ে কাজ করা শুরু করেন, ভুল। ঠিক আছে, আচ্ছা, আমাদের ফাইনাল সার্কিটে যদি দেখি, দেখেন ফাইনাল সার্কিটে দুটো রেজিস্টর আছে। ফাইনাল সার্কিটে দুটো রেজিস্টর আছে, একটা হচ্ছে 36 কিলো ওহম, আরেকটা হচ্ছে 45 কিলো। তাহলে কি আমি রেজিস্ট্যান্সটা কি 36 কিলো ওহম নিব নাকি 45 কিলো ওহম নিব এইখানকার ফর্মুলার জন্য? উত্তরটা হচ্ছে আপনার যদি মাল্টিপল রেজিস্টর থাকে, ঠিক আছে, একটা রেজিস্টর থাকলে ওই রেজিস্ট্যান্সের ভ্যালু চলে আসবে, কারণ ওইটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর যদি একটা রেজিস্ট্যান্স না থাকে, অনেকগুলো থাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, থেভনিনস রেজিস্ট্যান্স দিতে হবে, মানে কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নিচ্ছেন এতে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নিচ্ছে। তো আপনি এখানে যেটা করতে পারেন যে আমার এই সার্কিটে আহ কি বলে সোর্স ট্রান্সফরমেশন যদি করি, ঠিক আছে, দেখেন আমি যদি সোর্স ট্রান্সফরমেশন করি, 9 ভোল্ট আছে, 36 কিলো ওহম আছে, আর সাথে এখানকার 45 কিলো ওহম আছে। আমি এই দুইটা টার্মিনালের মধ্যে, বা আচ্ছা আমি এখানে ক্যাপাসিটরটাকে আঁকাই দিই, কারণ আমাদের ক্যাপাসিটরের ভ্যালুটাও ইউজ করতে হবে, তো সেই জন্য। বাট মানে ওইটা না আঁকাইলে কোনো আহামরি কোনো ক্ষতি নাই। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি আর কি। তো আমাদের এখানে আমরা এই পার্টটুকুকে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। সোর্স ট্রান্সফরমেশন করলে একটা কারেন্ট সোর্স আসে, যেটা হচ্ছে 9 ভোল্ট ডিভাইডেড বাই 36 কিলো ওহম, মানে হচ্ছে 1/4 মিলি অ্যাম্পিয়ার। সাথে রেজিস্টরটা প্যারালালে চলে যায় 36 কিলো ওহম। আর এখানকার যে রেজিস্টরটা 45 কিলো ওহম, সেটা তো আছেই, ক্যাপাসিটর ক্যাপাসিটরের মতোই থাকলো, 25 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এখন আপনি দেখেন আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে জাস্ট এই দুইটার প্যারালাল। মনে রাখতে হবে আপনাকে ক্যাপাসিটরের যে দুটো টার্মিনাল, সেই দুটো টার্মিনাল থেকে আপনি কি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। তো আমরা এই দুটাকে যদি ইকুইভ্যালেন্ট করে ফেলি, ইকুইভ্যালেন্ট করলে আমাদের কারেন্ট তো 1/4 মিলি অ্যাম্পিয়ার। আর এখানকার যে রেজিস্টরটা, সেই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে 36 প্যারালাল 45 করলে যা হয়। ঠিক আছে, এইটা করলে সম্ভবত 20 কিলো ওহম আসে। ঠিক আছে, তো সাথে ক্যাপাসিটর ক্যাপাসিটর মতোই থাকে। ঠিক আছে, তো আপনাকে আর থেভনিন নিতে হবে। তো দেখেন এটা কিন্তু নর্টন সার্কিট হয়ে গেছে। তো নর্টনস রেজিস্ট্যান্স আর থেভনিনস রেজিস্ট্যান্স আসলে সেম জিনিসই। যেটা বলতেছিলাম যে আপনার সার্কিটে যদি একটা রেজিস্টর থাকে তাহলে ওইটাই। তো এখন আপনি টাও এর ভ্যালু বের করবেন, টাও সমান সমান আর ইন্টু সি,
এই আর এর ভ্যালু হচ্ছে, যদি ধরেন কনফিউশন যেন না হয় এই জন্য আর থেভেনিন ইন্টু সি লিখলাম আমরা। তো 20 কিলো ওহম। তো মানে 20 কিলো ওহম ইন্টু 25 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, 25 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমার ওভারঅল ক্যালকুলেশন। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 20 ইন্টু 25, এটা হচ্ছে 500। ঠিক আছে, কিলো হচ্ছে 10⁻³ আর মাইক্রো হচ্ছে 10⁻⁻6। সো ইউ গেট 10⁻³ সেকেন্ড। এবং এটা আমি মিলি সেকেন্ড না, আপনারা সেকেন্ডেই রাখেন। ঠিক আছে, সেকেন্ডে রাখলে এটা ধরেন যদি একটু সুন্দর করে লেখেন তাহলে 0.5 সেকেন্ড লেখা যেতে পারে। ঠিক আছে, 0.5 সেকেন্ড। ঠিক আছে, সো হাফ সেকেন্ড হচ্ছে এই সার্কিটের টাইম কনস্ট্যান্ট। আপনাদের যে অরিজিনাল যেই সার্কিটটা ছিল, এই সার্কিটের যে ফুল চার্জ হইতে সময় লাগবে 5 × টাউ। ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকবার এটা মনে করাই দিই যে টাইম কনস্ট্যান্ট বোঝাই হচ্ছে আপনার চার্জ হওয়ার সেন্সটা দিচ্ছে, তবে ফুল চার্জ হইতে সময় লাগে, ফুললি চার্জ হইতে সময় লাগবে 5 × টাউ। চার্জ বা ডিসচার্জ, যদি ভোল্টেজ বাড়ে তাহলে আমরা বলবো চার্জ, যদি ভোল্টেজ কমে তাহলে আমরা বলবো ডিসচার্জ। ঠিক আছে, তো 5 × 0.5 সেকেন্ড, তো সব মিলে 2.5 সেকেন্ড। তো 2.5 সেকেন্ডের মধ্যে সার্কিটটা বেসিক্যালি ফুললি চার্জ বা ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই টাও এর অ্যাকচুয়াল ভ্যালুটাই বেসিক্যালি লাগবে ফর্মুলায় বসাবো। তবে এইটাও জানা দরকার যে 5 টাও পরিমাণ সময় পরে ক্যাপাসিটর ফুললি চার্জ বা ডিসচার্জ হয়ে যায়। টাও এর ক্যালকুলেশনটা বুঝি না এমন কেউ আছে কিনা? আর সবসময় কি 5টাও হওয়া পর্যন্ত ফুল চার্জ হবে? হ্যাঁ, সবসময় এটা 5 টাও, এটা ফিক্সড। ঠিক আছে, এটা 5 টাও, এটা ফিক্সড। এটার কারণ হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আছে, ওই যে যে পরের স্টেপটা ওখান থেকেই বলি। তো এর পরের স্টেপটা হচ্ছে ভিটি এর ভ্যালু। তো আমি এটা একটু আরেকটু ক্লিয়ারলি লিখে দেই। ঠিক আছে, আপনাদের গতদিন আমি এই কথাটা ক্লিয়ারলি বলি নাই, এখন আর একটু বেটার ইয়ে করে বলি। সেটা হচ্ছে যে সুইচিং এর আগে ভোল্টেজ, তো ইনিশিয়াল ভোল্টেজ যা দেখছিলেন ওটাই থাকবে। ঠিক আছে, সো t<0, সো সুইচিং যদি করেন, সুইচিং এর আগে t<0 সময় থাকলে ওই ভোল্টেজ যা ছিল তাই, ইনিশিয়াল ভোল্টেজ যা দেখলেন সেটাই। যেমন ধরেন আমাদের এই ম্যাথের ক্ষেত্রে 0 ভোল্ট আসছে, তার মানে সুইচিং এর আগে সারা জীবন সে 0 ভোল্টই ছিল। এটা কিন্তু অন্য ভোল্টেজও হইতে পারে। ঠিক আছে, আর সুইচিং এর পরে v∞+v0 - v∞ × e⁻t/টাউ এটা আসবে। এটা হচ্ছে কখন অ্যাপ্লিকেবল, যখন t> > 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিই। ঠিক আছে, এখানে আমরা জাস্ট সিম্পলি আমাদের ভ্যালুটা বসাই দিই। সো আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই যে এটা আসলে কেন 5 টাও আসে। ঠিক আছে, এই স্পেসিফিক ফর্মুলার ক্ষেত্রে আমি বলতেছি। আমাদের এখানে দেখেন v∞ ভ্যালু, আমরা একটু দেখে আসি। v∞ ভ্যালু ছিল যে 5 ভোল্ট। তো 5 প্লাস v0 এর ভ্যালু দেখে এসেছিলাম 0 ভোল্ট, -5 e⁻t/টাও এর ভ্যালু ছিল হচ্ছে হাফ সেকেন্ড। এটা সবসময় সেকেন্ডেই বসাবো কারণ টি এর মানও তো সেকেন্ডেই বসাতে হবে। ঠিক আছে, সো যখন t> > 0 সেই পার্টের কথাটা বলতেছি। আচ্ছা, এটা একবারে লিখে দেই যে ভিটি এর মান হচ্ছে এইটা। ইনিশিয়াল ভোল্টেজ 0 যখন t<0, আর এইটা হবে যখন t> > 0। এখন আপনি চাইলে এটাকে একটু সিম্পলিফাই করতে পারেন, এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। 5 - 5 e⁻½ দিয়ে যেহেতু ভাগ দিচ্ছেন, 2 দিয়ে গুণ করা একই কথা, হাফ দিয়ে ভাগ করা 2 দিয়ে গুণ করা একই কথা। তো এটাও বলতে পারেন যে 5 মাইনাস e⁻²t, এটাই হচ্ছে t>0-র জন্য সিনারিও। ঠিক আছে, আপনাকে যে সিম্পলিফাই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি এইভাবে উত্তর রেখে দিলেও 100% কারেক্ট। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করেন, আমরা বলেছি যে টি v∞ হচ্ছে 5 ভোল্ট হওয়ার কথা। ঠিক আছে, এবং সেটা হবেও। দেখেন
আমরা যদি ভি ইনফিনিটি বসাই, যেহেতু টি গ্রেটার দেন জিরো, তো 5 - 5 e⁻² ইন্টু ইনফিনিটি। ঠিক আছে, এখন এগুলো তো উড়াধুরা দেখাচ্ছে জিনিসপাতি, তবে ইঞ্জিনিয়ারদের জন্য সবকিছু জায়েজ। 2 এর সাথে ইনফিনিটি দিয়ে গুণ করলে আরো বড় ইনফিনিটি হয়। আর e⁻⁻∞ মানে e⁻⁻x মানে হচ্ছে 1/e⁻x। তো e⁻∞ আরো বড় ইনফিনিটি। সো 1/∞ হচ্ছে জিরোর সমান, সো এটা ইন্টু জিরো, সো 5 × 0 হচ্ছে জিরো। সো রেজাল্ট হচ্ছে 5। দেখেন আপনার ফাইনাল ভোল্টেজ কিন্তু 5 ভোল্টই ছিল। ঠিক আছে। আচ্ছা, এখন 5 ভোল্ট যে দেখলাম, তার মানে ইনফাইনাইট টাইম পরিমাণ বসে থাকলে আপনি 5 ভোল্ট পাবেন। কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই যে 2.5 সেকেন্ড পরে মোটামুটি কেমন পাচ্ছেন সেটা একটু চেক করে দেখাই দিই। ঠিক আছে, এটা তো গেল। আমি ধরেন বললাম আপনাকে এইটা বের করেন যে ঠিক 2.5 সেকেন্ড সময় পরে ভোল্টেজটা কত হবে। তো যেমন আমি যদি আপনাকে বলি 1 সেকেন্ড পরে ভোল্টেজ কত, জাস্ট টি এর মান 1 বসাই দিবেন। 5 - 5 e⁻²⁰ ঠিক আছে। সো আপনি ক্যালকুলেটর নিবেন, ক্যালকুলেটর নিয়ে সিম্পলি ক্যালকুলেটর নিয়ে ধরেন আপনি হিসাব করে দিবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এখানকার ফর্মুলা যেটা বলা আছে 5 - 5 আলফা e⁻²⁻² ইন্টু ধরেন টি এর মান আমি ইচ্ছা মতো বিভিন্ন যেটা বসাবো। যেমন ধরেন আমি যদি এখন 1 বসাই এক্স এর মান, তাহলে দেখেন 4.323 ভোল্ট হয়ে যাচ্ছে। তো 1 সেকেন্ড পরেই মোটামুটি 4.5 ভোল্টের কাছাকাছি চলে যাচ্ছে, মানে 4.25 ভোল্ট হয়ে যাচ্ছে। তো দেখেন আমি যদি এখন 2.5 ভোল্টে বসানোর চেষ্টা করি, ক্যালকুলেট করি যে আচ্ছা 2.5 সেকেন্ড পরে সরি কত ভোল্ট হয়। তো দেখেন 4.96 এত ভোল্ট। তো যেটা আসলে অলমোস্ট ক্লোজ টু 5 ভোল্ট। ঠিক আছে, সো এটা লাইক হিসাব করে দেখি যে কত আসে। যে রেজাল্টটা আসলো, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখেন পার্সেন্টেজে হিসাব করি, দিস ইজ লাইক 99.3% হয়ে গেছে। ঠিক আছে। তো আপনি দেখবেন যে ফর্মুলায় বসালে এখানে যে যে কোনো এই যে অরিজিনাল ফর্মুলা তো এটা ছিল, আমি টি এর মান যদি 5 টাও বসাই, ঠিক আছে 5 টাও বসাই, তো e⁻⁻5 টাও ডিভাইডেড বাই টাও, যেটা হবে টাও টাও কাটাকাটি চলে যাবে, e⁻⁻5 চলে আসবে। তো e⁻⁻5 আসলে খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট। ঠিক আছে। সো আমি e⁻⁻5 যদি হিসাব করি, দেখেন 0.0067। ঠিক আছে, মানে 100%, 100%-এর হিসাব করলে দেখেন এটা অনলি 0.67%। ঠিক আছে, খুবই হালকা, 1%-এর চেয়েও কম। ঠিক আছে, এবং ওইটার কারণে কিন্তু দেখেন এই যে মানে 0.6%, 100%-এর চেয়ে 0.67% বাদ দিলেই কিন্তু এই যে 3%, 99.3% পাওয়া যায়। ঠিক আছে। তো এই কারণে এই ফর্মুলাটা সবসময় অ্যাপ্লিকেবল, সবসময় 5 টাও এর কোনো চেঞ্জ হবে না। এটা অলওয়েজ অ্যাপ্লিকেবল যে কোনো সার্কিটই, যে কোনো ট্রানজিয়েন্ট সার্কিটই 5 টাও পরিমাণ সময় লাগে চার্জ বা ডিসচার্জ হইতে। ঠিক আছে, তো এটার কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের কিভাবে ভি অফ টি বের করতে হয়, যে কোনো সময় আমি যদি চাই ভোল্টেজ কিভাবে বের করব সেটা। এই হচ্ছে প্রসিডিউর। তো আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে আপনার ভি অফ টি এর মান কত, ঠিক আছে, আপনি বলবেন সুইচিং এর আগে ছিল v(0) মানে হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, t<0 বলতে ওইটাই বোঝাচ্ছে, সুইচিং এর আগে ছিল 0 ভোল্ট। ঠিক আছে। আর সুইচিং এর পরে 5 - 5 e⁻²⁰ এত ভোল্ট। ঠিক আছে, ইউনিট সহ লিখে দিলাম আর কি, ইউনিট না লিখলেও খুব একটা সমস্যা নাই। ঠিক আছে, ভোল্টের ইউনিট তো ভোল্টই হবে, আর কারেন্টের ক্ষেত্রে একটা আলাদা। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, কারো কোনো কনফিউশন না থাকলে ভালো। এখন এটার সাথে একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনাদেরকে সবসময় দেখা যাচ্ছে বলা হয় এই ভিটি এর ভ্যালুটা প্লট করেন। ঠিক আছে,
ভোল্টেজের গ্রাফটা প্লট করেন। ঠিক আছে, তো আপনাদের এক্স অ্যাক্সিসে ধরেন টাইম থাকলো, আর ওয়াই অ্যাক্সিসে ধরেন ভি অফ টি থাকলো। আমরা বললাম যে আপনি এই গ্রাফটাকে প্লট করেন। ঠিক আছে, তো কিভাবে করবেন? খুবই সিম্পল। দেখেন, টি লেস দেন জিরোর জন্য তো 0 ভোল্ট ছিল। এটা তো খুবই সিম্পল, যে আমার দেখেন এই অংশটা হচ্ছে টি লেস দেন জিরো, এই অংশটা হচ্ছে টি গ্রেটার দেন জিরো, এবং ঠিক এই অ্যাক্সিস বরাবর হচ্ছে টি ইকুয়ালস টু জিরো সিনারিও। তাহলে টি যখন লেস দেন জিরো ছিল, মানে এই এরিয়াতে, সে ছিল হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমরা এটা যদি ড্রয়িং করে দিই, তাইলেই বেসিক্যালি 0 ভোল্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে টি লেস দেন জিরো সিনারিওতে ভি অফ জিরো সমান 0 ভোল্ট। এই টাকায় দিলাম, হয়ে গেল। ঠিক আছে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু তাও এটাকে প্রমিনেন্ট করে দেই। ঠিক আছে, দেখার মতো করে। ঠিক আছে, তো আমার ভোল্টেজটা হচ্ছে টি লেস দেন জিরো পর্যন্ত এইভাবে আসবে। ঠিক আছে, এর পরে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর জন্য আপনাকে এই গ্রাফটা প্লট করতে হবে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ভ্যালু নিলেন, এই যে 1 নিলেন, 2.5 নিলেন, ভি ইনফিনিটি নিলেন, ধরেন ভি জিরো নিলেন, বিভিন্ন ভ্যালু নিয়ে নিয়ে চেক করে করে দেখবেন কত আসে, তারপরে ডাটাগুলো প্লট করবেন, প্লট করে জোড়া দিয়ে দেবেন। ঠিক আছে, তবে এর চেয়ে সহজ উপায় আছে। ঠিক আছে, আমি আপনাদের গ্রাফ একদম অ্যাকুরেট হওয়া লাগবে না, সো আমরা জাস্ট মেইন জিনিস যেটা, যে গ্রাফ ওভারঅল দেখতে কেমন সেটা জানতে চাই। আমি টেকনিকটা বলতেছি, এটা সবার বুঝতে 2-3 বার লাগে, আমি একবারে ভালো করে বুঝতেছি, এখন খেয়াল করেন। ঠিক আছে, টি লেস দেন জিরো আঁকাই নিলাম, এইটাতে তো হোপফুলি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন, 5 বলা হয়েছে, 5 টাও সময় পরে, মানে 2.5 সেকেন্ড পরে সে ফুললি চার্জ হয়ে যাবে মোটামুটি। মানে বেসিক্যালি তার জন্য ইনফিনিটি হচ্ছে কাইন্ড অফ 2.5 সেকেন্ড। মাত্র 2.5 সেকেন্ড পরেই সে বেসিক্যালি ফুললি চার্জ হয়ে যাচ্ছে, 99.3% চার্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে এইটা, কথার কথা, যদি 5 টাও বা 2.5 সেকেন্ড সময় হয়, 2.5 সেকেন্ড সময় হয়, ঠিক আছে, ইন দ্যাট কেস আপনি দেখতে পাবেন এর পরে যে সময়টা আছে, ঠিক আছে, এর পরে যে সময়টা আছে সেটাতে সে মোটামুটি ভি ইনফিনিটি মানে 5 ভোল্টে ফুললি চার্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা যদি ধরেন 5 ভোল্ট হয়, আপনি দেখতে পাবেন যে মোটামুটি মোটামুটি এই 5 টাও সময় পরে গিয়ে ফুললি চার্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইটুকু বুঝি না এমন কেউ আছে কিনা? 5 টাও পরিমাণ সময় পরে গিয়ে সে ভি ইনফিনিটিতে পৌঁছে গেছে, মানে শুরু কোথায় শেষ কোথায়, এইটুকু বুঝছেন কিনা? ট্রানজিয়েন্ট পিরিয়ড বাদে এইদিকেও ডিসি, এইদিকেও ডিসি, আসল ট্রানজিয়েন্ট পিরিয়ডটুকুই শুধু আঁকানো বাকি আছে। এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে বাকি অংশটা আপনি হাত দিয়ে আঁকায় ফেলতে পারেন। সেটা হচ্ছে, আপনি যখন সুইচিং করতেছেন তখন একটা হালকা চেঞ্জ হবে, তবে মনে রাখবেন ক্যাপাসিটরের ভোল্টেজ কখনো হঠাৎ করে চেঞ্জ হয় না। ক্যাপাসিটর কখনোই হঠাৎ করে 0 ভোল্ট থেকে লাফ দিয়ে 5 ভোল্টে উঠবে না। ঠিক আছে, সে যেটা করে গ্র্যাজুয়ালি ভোল্টেজটা 0 থেকে আস্তে আস্তে 5-এ ওঠে। ঠিক আছে, সো গ্র্যাজুয়াল চেঞ্জ হলে দেখেন এটা কিন্তু স্মুথ হবে। সো এই দিক থেকে মোটামুটি এটা স্মুথ চেঞ্জ আসবে। ঠিক আছে, মানে দাঁড়ান আমি আঁকাচ্ছি, এদিক থেকে দেখেন মোটামুটি স্মুথ হবে, এইভাবে মিলবে। ঠিক আছে, এইখানে একটা শার্প কর্নার থাকবে, বাট আর কোথাও কোনো শার্প কর্নার থাকবে না। ঠিক আছে, তো আপনার গ্রাফটা হবে এইরকম। ঠিক আছে, এরকম টাইপের হবে। বোঝা গেছে? তো আপনাদের গ্রাফ হবে হচ্ছে এরকম টাইপের। ওকে, তো এই হচ্ছে আপনার গ্রাফ। ঠিক আছে, বুঝি নাই কেউ আছি, বা কোনো প্রবলেম আছে এমন কেউ আছে কি? এইভাবে আমরা সবসময় গ্রাফ আঁকাবো। ঠিক আছে, এটা এক্সাক্ট শেপ কেমন, এটা কি এরকম যাবে নাকি এরকম যাবে, মানে কি ওগুলো নেই, টেনশন নাই। শুধুমাত্র এই জায়গায় একটু কোনা মতো থাকতে পারে, বাকিটা আস্তে আস্তে গ্রাজুয়ালি চেঞ্জ হবে।
কারণ আপনি যদি অ্যাকচুয়ালি প্লট করে আঁকাতে চান আঁকাতে পারবেন, বাট সময় লাগবে। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট নিয়ে, ডেটা পয়েন্ট নিয়ে দেখবেন যে আপনি বেসিক্যালি এরকম শেপেই গ্রাফটা যাচ্ছে। ঠিক আছে, এই গ্রাফটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, এবং মানে এইখানে মাইনাস থাকার কারণে দিকে মানে ভ্যালু কমে যাচ্ছিল, কিন্তু এইখানে কারণ মাইনাস থাকার কারণে, দুইবার মাইনাস থাকার কারণে বেসিক্যালি গ্রাফটা একটা ইনক্রিজিং গ্রাফ হয়, ভ্যালু কখনোই কমে না, তাই জন্য সে এরকম চাই। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আপনাদের গ্রাফ আঁকার টেকনিক, এবং সবসময় কিন্তু আপনাদেরকে মোটামুটি গ্রাফ আঁকতে বলা হবে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম? তো এইভাবেই আঁকাবেন। শুরু কোথায়? তো এই পার্টটা আগে আঁকাবেন, তারপরে এই পার্টটা আঁকাবেন, তারপরে এই পার্টটা আঁকাবেন। ঠিক আছে, মিলাই দিবেন মাঝখানে। এইটাই হচ্ছে আঁকানোর টেকনিক। ঠিক আছে, সো এইটা হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, এই এরিয়াটা। ঠিক আছে, এই এরিয়াটা। ঠিক আছে, টি ইজ ইকুয়ালস টু জিরো হচ্ছে এই পার্টটা, এক্স্যাক্টলি এই জায়গাটা। আদার দেন দ্যাট সবই same। ঠিক আছে, সো আপনারা যে 5 - 5 e⁻² এর গ্রাফটা দেখলেন, সেটা হচ্ছে এই অংশটুকু, টি গ্রেটার দেন জিরোর জন্য এই অংশ, আর এটা জাস্ট জিরো। ডান। ঠিক আছে, এখন আপনাকে যদি অন্য কোনো কিছু বের করতে বলে, ঠিক আছে, যেমন অনেক সময় আপনাদেরকে বলা হয় যে ক্যাপাসিটরের কারেন্ট বের করো, বা রেজিস্টরের কারেন্ট বের করো, বা অমুক ভোল্টেজ বের করো, যাই বের করতে বলবো না কেন, কেসিএল কেভিএল সার্কিটের ইকুয়েশন এগুলো ইউজ করবেন, এবং আপনি ক্যাপাসিটরের যে ভোল্টেজের ফর্মুলা জানেন, এইটার উপর বেসিস করে অন্যগুলো অ্যান্সার। ঠিক আছে, যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এখন, ঠিক আছে, ধরেন স্টেপ 5 যদি অন্য কোনো কোয়েশ্চেন জানতে চাই, সেটা বলতে হবে এইটার থেকে। যেমন বলা হয়েছে ধরেন ক্যাপাসিটরের কারেন্ট কত আমরা জানতে চেয়েছি, উত্তর হচ্ছে ক্যাপাসিটরের কারেন্টের সাথে ক্যাপাসিটরের ভোল্টেজ কিভাবে রিলেটেড, মানে সবসময় জিজ্ঞেস করবেন এইটা। ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন আমরা এখন জানি, আমাকে যেটা বের করতে বলতেছে সেটা কিভাবে ক্যাপাসিটরের ভোল্টেজের সাথে রিলেটেড। উত্তর হচ্ছে এইটা। এখানে ভি হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ। তো আমরা যেহেতু অলরেডি ভি এর ইকুয়েশন জানি, আমাদের জাস্ট ডেরিভেটিভ করলেই ক্যাপাসিটরের কারেন্ট বের হবে। তো আসেন দেখি করি। এখন ভোল্টেজের তো দুইটা ফর্ম আছে। ঠিক আছে, যখন টি লেস দেন জিরো তখন একটা সিনারিও, আবার যখন টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো তখন আরেকটা ইকুয়েশন। সো আই ইকুয়ালস টু টি সি ডিভিডিটি, দেখে আই ইকুয়ালস টু, সরি, আই অফ টি ইজ ইকুয়ালস টু সি ইন্টু ডিডিটি অফ, যখন টি লেস দেন জিরো তখন ভিটি এর ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। তো ডেরিভেটিভ নিলে জাস্ট জিরোই আসবে। এবং এটা দেখেন, এটা যদি জিরো না হয়ে অন্য কোনো কনস্ট্যান্টও থাকতো তাহলেও কিন্তু আলটিমেটলি জিরোই আসতো। এবং আমি আপনাকে লিখে দিচ্ছি ক্যাপাসিটরের কারেন্ট সব সময় ইনিশিয়াল কারেন্ট জিরো আসবে। ক্যাপাসিটরের ইনিশিয়াল কারেন্ট সবসময় জিরো, ফাইনাল কারেন্টও সবসময় জিরো। ঠিক আছে, শুধুমাত্র ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট কারেন্ট থাকে, কারণ ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায় স্টেবল হইলে। ঠিক আছে, এই যে 5 টাউ এর পরেও দেখেন স্টেবল হয়ে গেছে, তখনও কারেন্ট জিরো হয়ে যাবে, ভোল্টেজ থাকতে পারে কিন্তু কারেন্ট জিরো হবে। আবার ক্যাপাসিটরের সুইচিং এর আগেও ভোল্টেজ থাকতে পারে কিন্তু কারেন্ট সবসময় জিরো হবে। ঠিক আছে, সো আমাদের এইখানে আমরা যদি ইকুয়েশন দিয়ে করি, আই অফ টি সমান সমান সি ইন্টু ডিডিটি অফ, এখানে টি গ্রেটার দেন জিরোর জন্য ফর্মুলা হচ্ছে 5 - 5 e⁻²t। সো এখানে দেখেন আমরা যদি ডেরিভেটিভ নেই, সি ইন্টু ডিডিটি অফ 5 মাইনাস সি ইন্টু 5 ইন্টু ডিডিটি অফ e⁻²t। আপনাদেরকে মনে করাই দিই, আপনাদের শুধুমাত্র একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে e⁻mx এর ডেরিভেটিভ ছিল হচ্ছে m e⁻mx, শুধু এমটা সামনে নেমে আসতো আর কি। ঠিক আছে, সো আপনাদের এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ নেওয়া খুবই সহজ, এটা তো জিরো চলে আসবে। ঠিক আছে, মাইনাস সি ইন্টু 5 ইন্টু এখানে -2 ইন্টু e⁻²t। সো সমস্তটা ক্যালকুলেশন করলে 10 × c e⁻²t। আচ্ছা, সি এর মানটা বসানো হয়নি, সি হচ্ছে ক্যাপাসিটরের মান 25 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, e⁻²t এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, পুরোটাই এসআই ইউনিটে করবেন। ঠিক আছে, তাইলে ইউনিটের ভুল টুল হবে না। তো এখানে যদি গুণটুন করি দেখবেন যে 0.25 × 10⁻³ আসে। এটা এভাবে লেখার কারণ হচ্ছে 10⁻³ মিলি অ্যাম্পিয়ার লেখা যায় আর কি।
ঠিক আছে, 10⁻³ কে আমরা মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি, সো 0.25 e⁻²t এত মিলি অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে রেজাল্ট। আপনি দেখেন টি এর মান যদি ইনফিনিটি বসান আবারও জিরো আসবে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট সবসময় এরকম কিছু একটা আসবে। আপনাকে যদি এখন প্লট করতে বলা হয়, আবারও একই কথা, একইভাবে প্লট করবেন। এদিকে টি, এদিকে যদি আপনার আই অফ টি প্লট করতে বলা হয়, ক্যাপাসিটরের কারেন্ট, ক্যাপাসিটরের কারেন্ট যেটা বললাম সব সময় জিরো দিয়ে শুরু হবে। ইনিশিয়ালি সে জিরো দিয়ে শুরু হবে, এটার কোনো কখনোই ব্যতিক্রম হবে না। ঠিক আছে, এটা মানে অলরেডি দেখতে পাচ্ছেন t<0 সময় হচ্ছে জিরো। ঠিক আছে, তো আমি এখানে একটু সুন্দর করে লিখে দিই। আই অফ টি হচ্ছে যখন 0 অ্যাম্পিয়ার আসে, যখন t<0, আর 0.25 e⁻²t আসে যখন t>0। ঠিক আছে, তো আমাদের এখানে t<0 সময় দেখা যাচ্ছে 0 অ্যাম্পিয়ার আসছে, এবং এটা সব সময় হবে কারণ ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে আছে। ওপেন সার্কিট মানেই 0 অ্যাম্পিয়ার কারেন্ট। এরপরে হচ্ছে ডান সাইডে কিভাবে প্লট করব। তো ডান সাইডেও আমি আপনাদেরকে বলেছি আগে আই অফ ইনফিনিটি প্লট করবেন। আই অফ ইনফিনিটি মানে হচ্ছে 5 টাউ, বা ওই যে সেই 2.5 সেকেন্ড পরে সে ফিক্সড হয়ে যাবে। তো আপনি এখান থেকে দেখেন আই অফ ইনফিনিটি যদি বের করেন, ইনফিনিটি বসায় দিবেন 0.25 e⁻², ইন্টু ইনফিনিটি, ক্যালকুলেটরে ধরেন অনেক বড় একটা মান বসায় দেখবেন বেসিক্যালি জিরো চলে আসবে। ঠিক আছে, এগেইন কারণ ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে গেছে, স্টেবল হওয়ার পরে ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায়। ঠিক আছে, তো এইটাও জিরো হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আই অফ ইনফিনিটি 0 অ্যাম্পিয়ার আসছে। আর আগেরটা ছিল হচ্ছে আই অফ জিরো, জিরো আসছে, ইনিশিয়াল কারেন্ট জিরো, ফাইনাল কারেন্ট জিরো। আচ্ছা, তাহলে এখন কি হইলো? কারেন্ট কি সারা জীবনই জিরো হবে? এটা তো জোড়া দিয়ে দিলে এরকম হয়। আসলে যেটা হবে আপনি চেক করে দেখবেন, এই জায়গা থেকে এই ফর্মুলায় আই অফ জিরো বের করে দেখবেন। আই অফ জিরো বের করে দেখলে দেখবেন যে 0.25 অ্যাম্পিয়ার আসে এই ফর্মুলায় বসালে। সো আসলে ক্যাপাসিটরের ভোল্টেজ যদিও হঠাৎ করে চেঞ্জ হয় না, ক্যাপাসিটরের কারেন্টটাকে হঠাৎ করে চেঞ্জ হইতে হয়। ঠিক আছে, হঠাৎ করে চেঞ্জ হইতে হয়, নাইলে আসলে ব্যালেন্স হবে না। একজন চেঞ্জ না হইলে আরেকজনকে বাধ্য হইতে হয় যে ক্যাপাসিটর ইয়ে করতে। ঠিক আছে, তো এখানে হঠাৎ করে 0 অ্যাম্পিয়ার থেকে লাভ দিয়ে চলে আসে। ঠিক আছে, তো এই জন্য এটা লেখা উচিত হচ্ছে t<0 জন্য হচ্ছে 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো আপনার গ্রাফটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, এই গ্রাফটাও দেখবেন যে কিভাবে মিলাই দিতে হয়, এভাবে মিলাই দিতে হবে, যে শুরু এখান থেকে শুরু হবে, শুরু হয়ে এখান থেকে কিভাবে মিলানো যায়, এটা হচ্ছে আপনার টার্গেট। ঠিক আছে, এখানে একদম স্মুথ হবে, আমারটা কিছুটা কোনা মনে হচ্ছে, এখানে স্মুথ হবে। তবে দেখেন যেই মোমেন্টে সুইচিং করছেন ওইখানে হঠাৎ করে 0 থেকে 0.25 মিলি অ্যাম্পিয়ারে লাভ দিচ্ছে। এই গ্রাফটা কিন্তু আপনারা দেখেছিলেন ল্যাবে, এই গ্রাফটা আপনারা দেখে এসছেন। তো সব সময় এই টেকনিক থাকবে, এবং আপনাদেরকে এই দুইটা গ্রাফ সাধারণত আঁকতে টাকতে দেওয়া হয়, ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফ। কারেন্টটা যদিও বোনাস কোয়েশ্চেন হিসেবে হয়তো থাকতে পারে, তবে সাধারণত আর কি ভোল্টেজের গ্রাফটা আঁকতে দেওয়াই হয়। ঠিক আছে, তো এখানেও বাই দ্য ওয়ে ক্যাপাসিটর ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই এই হচ্ছে পুরা আপনাদের ট্রানজিয়েন্ট সার্কিট। আপনাদের এবার কোনো ইন্ডাক্টরের ইকুয়েশন নেই। ঠিক আছে, ইন্ডাক্টরের কিছু নেই, সেই কারণে এটাই আমাদের ক্যাপাসিটর, মানে ক্যাপাসিটরই ফাইনাল, এবং এতটুকুই থাকবে। ঠিক আছে, এই পুরাটার উপর আপনাদের কারো এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা, এইটা যদি বুঝেন। হ্যাঁ বলেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তো এখানে আহ আপনাদেরকে একটা জিনিস বলে আছে, গতবারের যে কোশ্চেনটা ছিল সেটা একটু দেখবেন। গতবারের ফাইনাল কোশ্চেনে যেই ট্রানজিয়েন্টের কোশ্চেনটা ছিল এটা বেশ ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, কম্পেয়ার টু আদার সেমিস্টার্স গতবারের ফাইনালের ট্রানজিয়েন্টের কোশ্চেনটা বেশ ডিফিকাল্ট হয়েছিল। তো ডিফিকাল্ট হয়েছিল বলতে যে ক্যালকুলেশন বেশি ছিল আর কি। ঠিক আছে, থেভনিনটা একটু বড় হয়ে গেছিল, কিছুটা আনইনটেনশনালি। ঠিক আছে, সো ওইটা যদি আপনারা দেখেন, ওইটা যদি করতে পারেন, হোপফুলি আপনারা সবগুলোই করতে পারবেন। ঠিক আছে, গতবারেরটা যদি করতে পারেন মোটামুটি সবগুলোই করতে পারা উচিত। ঠিক আছে, তো এই টার্গেট রাখেন। আর
মানে এখনো ক্লাস কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে, আগেই সবাই ব্যস্ত হয়ে যায় না, ক্লাস 1:50 পর্যন্তই হচ্ছে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আগামী উইক থেকে তো আমাদের আর মাত্র 2টা উইক ক্লাস আছে বেসিক্যালি, ঠিক আছে, 4টা ক্লাস আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমি যদি 4টা কুইজ নেই তাহলে তো বেস্ট 3টা নিব, আর যদি 5টা কুইজ নেই তাহলে আমি বেস্ট 3টাই কাউন্ট। তো আপনাদের আগামী মঙ্গলবার দিন আমি হচ্ছে ট্রানজিয়েন্টের উপরে কুইজটা নিব, সো লিখে রাখেন। বেসিক্যালি মনে হয় April 23, মানে আগামী উইকের মঙ্গলবার, ঠিক আছে। এটা কুইজ 4টা নিব, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর উপরে থাকবে, এবং এর সাথে থেভনিন করাই তো লাগে দেখছেন, ঠিক আছে, ওখানে থেভনিনটাও হয়তো একটু বড় থাকবে, ওই দিনের কুইজটা হয়তো একটু বড় হবে, ঠিক আছে। আর ওই দিনে আমি আপনাদেরকে যে আপনাদের খাতাগুলো তো দেখানো হয় নাই, ঠিক আছে, এর মধ্যে ছুটির মধ্যে তো আসলে মানে ওইভাবে হয়ও নাই, ঠিক আছে, এমনি টাইম কম, আমরা সিলেবাস কমায় ফেলতেছি। সো ওই দিন আমি হোপফুলি আপনাদেরকে খাতা দেখাই দিব, মানে কুইজের পরে যতটুকু সময় থাকে, প্লাস সলিউশনটাও আর কি ওই টাইমের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো এটাই, ঠিক আছে, কারণ ক্লাসের মধ্যে আসলে খাতা দেখানো যাচ্ছে না, সময় লস হচ্ছে অনেক। আচ্ছা, তো এখন আমাদের এই হচ্ছে কুইজ 4 হবে, আর কুইজ 5টা হোপফুলি আমি আপনাদের এসি অ্যানালাইসিস লাস্ট উইকের মঙ্গলবারে নিব। এটা হচ্ছে আপনাদের মানে মূল টার্গেট। তো এই মঙ্গলবারেও কুইজ থাকবে, তার পরের মঙ্গলবারেও কুইজ থাকবে এসি অ্যানালাইসিসের উপর। এটা মাথায় রাখবেন। ট্রানজিয়েন্ট আজকে যা করলাম এইটুকু যদি বুঝে থাকেন আপনার বেসিক্যালি মানে এইটা দিয়ে ম্যাথ করেন, প্র্যাকটিস করবেন, তাহলে আর কোনো ধরনের ম্যাথ মানে ওইভাবে শেখা লাগবে না, এখানে মানে কোনো প্রসিডিওর বাদ যায় না, মোটামুটি সবই দেখানো হচ্ছে। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে? আচ্ছা, ঠিক আছে। সো মঙ্গলবার দিন কুইজ থাকতেছে, এইটাই আর কি। আচ্ছা, তো এখন ফাইনালি আপনাদের হচ্ছে আমি যেখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটাই টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে এসি অ্যানালাইসিস, ঠিক আছে। সো আজকে আমি এসি অ্যানালাইসিস এর মধ্যে ঢুকবো না, কিন্তু এসি অ্যানালাইসিস এর প্রি রিকুইজাইট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তো কমপ্লেক্স নাম্বার কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েটেও ছিল, মানে এইচএসসি তেও ছিল। তো ছিল না আপনাদের কি সিলেবাসে বাদ ছিল নাকি, এরকম কিছু শর্ট সিলেবাস টিলেবাস ছিল নাকি কারণ? শর্ট না স্যার, সিলেবাস ইনক্লুডেড ছিল। ছিল, ওকে। সো কমপ্লেক্স নাম্বার কিন্তু হোপফুলি সবারই করার কথা, আর আপনাদের কিন্তু কমপ্লেক্স নাম্বারের কোর্সও করতে হয়। তো অনেকে আসলে আউট অফ অর্ডার করে ফেলেন, ঠিক আছে। তো কমপ্লেক্স নাম্বার করে এই কোর্সটা করলে বেটার হইতো, লাস্টের গুলা বেশি ইজিলি বোঝা যেত। তারপরেও এটা কমপ্লেক্স নাম্বার এখানে যতটুকু লাগে খুবই অল্প লাগে, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি এইচএসসি এর লেভেলের নলেজ দিয়েই করা যায়, ঠিক আছে। তো আমি আজকে একটা ছোট্ট রিভিউ দিব, 10-15 মিনিটেরই, ঠিক আছে, যতটুকু সময় বাকি আছে এইটাই, ঠিক আছে। তো জাস্ট একটা ছোট রিভিউ, কারণ আগামী দিন ক্লাসে আমি ডিরেক্টলি কমপ্লেক্স নাম্বার ইউজ করা শুরু করে দিব। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা জানি ওই যে যেটা আই ইমাজিনারি নাম্বার, √(-1), ঠিক আছে। তো এইভাবে ডিফাইন করা হয়েছে, দ্যাট মিনস I² সমান সমান -1। এগুলো পুরনো কথাবার্তা। তো যেমন বলা হয় যে 3i, এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আর আমরা নর্মাল যে সমস্ত নাম্বার নিয়ে কাজ করি এগুলোকে বলা হয় হচ্ছে রিয়েল নাম্বার, তাই তো। যেমন এটা √2 হতে পারে, পাই হতে পারে, এটসেট্রা, যে কোনো কিছু, বা ধরেন দুইটার গুণও হইতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সবগুলোই হচ্ছে রিয়েল নাম্বার, রাইট। আর আপনি যখন রিয়েল নাম্বারের সাথে ইমাজিনারি পার্টকে যোগ করবেন, ঠিক আছে, তখনই সেটা হচ্ছে হয়ে যায়, কি বলে, একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। সো কথার কথা ধরেন আমি দুইটা, একটা ইমাজিনারি নাম্বার হচ্ছে -√2i, আর এটা হচ্ছে এটা, তো ধরেন আমি বলতে পারবো যে এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, বা আইটাকে সামনে দিই, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার বললে সাধারণত জেনারেলাইজড ভাবে দুইটা জিনিসকে মানে একসাথে বলা হয়, ইমাজিনারি এন্ড রিয়েল দুইটা পার্টি আছে, ঠিক আছে। যেমন এটা যদি একটা নাম্বার হয় জেড, ঠিক আছে, জেনারেলি কোনো নাম্বার যদি, কমপ্লেক্স নাম্বার যদি A+IB ফরম্যাটে থাকে, বলা হয় রিয়েল পার্ট, মানে এরকম একটা নোটেশন আছে, এই নোটেশনটা যদি দেখে থাকলেন, নাইলে নাই, ঠিক আছে, এটা এমন কিছুই না। রিয়েল পার্ট অফ জেড হচ্ছে এ, আর ইমাজিনারি পার্ট অফ জেড হচ্ছে বি, ঠিক আছে। BIও বলা হয় না, শুধু বিটাই হচ্ছে ইমাজিনারি অ্যাকচুয়ালি বলা হয়, ঠিক আছে। তো আইদার ওয়ে যাই হোক, ডাজেন্ট ম্যাটার, আই বলবো না বিআই বলবো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। মেইন কথা ছিল এইটা, ঠিক আছে, এটা নতুন কিছু না।
আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার ধরেন 2+3i এর সাথে 4+, মানে ধরেন 4-5i, দুইটা কমপ্লেক্স নাম্বার কিভাবে যোগ করতে হয় জানি। 2 এর সাথে 4 যোগ করব 6, আর 3 এর সাথে -5 যোগ করব -2i। ডান। বিয়োগ এরকম সিম্পল, ঠিক আছে। তবে কমপ্লেক্স নাম্বারের একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনও আছে, ঠিক আছে। জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বলতে আমাদের কিছুই না, জাস্ট যদি দুইটা অ্যাক্সেস না হয় এবং একটাতে রিয়েল পার্ট আর একটাতে ইমাজিনারি পার্ট গুলো বসানো হয়, ঠিক আছে। ধরেন এইদিকে রিয়েল আর এইদিকে যদি ইমাজিনারি পার্ট গুলো বসাই, ধরেন এইটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে। আর মাঝখানে তো অবশ্যই 0 আছে। এইভাবে ধরেন মার্কিং করলাম। আর উপরের দিকে ধরেন এটা আই, এটা টোয়াইস আই, এটা থ্রাইস আই, এটা 4i, এটসেট্রা, ঠিক আছে। এদিকে -i, এটা -2i, -3i, এটসেট্রা, ঠিক আছে। তো এরকম ভাবে যদি আমরা প্লট করি, তাহলে ধরেন আমি যদি বলি 2+3i, এই কমপ্লেক্স নাম্বারটা কোন কমপ্লেক্স না, মানে কোন, কি রিপ্রেজেন্ট করে? এটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন, বা ছোটবেলায় মনে হয় বইয়ে টয়ে পড়ছেন আর্গন প্লেন, কঠিন নাম ছিল, আর্গন নামে একজন ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে ছিল। আইদার ওয়ে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে এই প্লেনের প্রত্যেকটা পয়েন্ট এক একটা কমপ্লেক্স নাম্বার ডিনোট করে। যেমন 2+3i, এই কমপ্লেক্স নাম্বারটা হবে 1, 2, রিয়েল পার্ট 2 ঘর, ইমাজিনারি পার্ট 1, 2, 3। সো এই যে 2,3 যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটাই বেসিক্যালি 2+3i একটা ইমাজিনারি নাম্বার দিয়ে দেখা যায়। তো এই যে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 2, 3 দুইটা 2,3 না লিখে একবার একটা নাম্বার আকারে লেখা যায়, এটা খুব ইউজফুল। অনেক জায়গায় এইটাকে ধরেন আমরা একটা নাম্বার হিসেবে নিয়ে কাজ টাজ করে অনেক ইয়ে করা যায়, ঠিক আছে। অনেক হেল্পফুল কাজ, ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। একটা নাম্বার আকারে লিখতে পারছেন জেড, ঠিক আছে। তো এটাই আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এইখানে যে ভেক্টরটা আসে, এই ভেক্টরটাকে বলা হয় হচ্ছে ওই Z2+3i, ঠিক আছে। এই ভেক্টর মানে ভেক্টর ক্যালকুলেশনেও আসলে কমপ্লেক্স নাম্বার ইউজ করা যায়। যেমন এটা 2+3i এর সাথে একটা মানে 4-5i একটা ভেক্টর যোগ করা হয়েছে, ঠিক আছে। তো যোগ করলে এটা 6+, সরি 6-2i এরকম একটা জায়গায় চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল কিভাবে কমপ্লেক্স নাম্বারকে শো করা হয়। তো কমপ্লেক্স নাম্বারকে শো করার অনেক উপকারিতা আছে অ্যাকচুয়ালি, জিওমেট্রিক্যালি দেখানোর। যেমন কমপ্লেক্স নাম্বার দিয়ে রোটেশন খুব সহজেই করা যায়, ঠিক আছে। যে আমি এই এই পয়েন্টটা যদি কথার কথা 60 ডিগ্রি রোটেট করতাম, তাহলে কোথায় যে বসতো, ঠিক আছে, পয়েন্টটা কোথায় যাইতো, ঠিক আছে। বা ধরেন আমি এটাকে যদি 70 ডিগ্রি রোটেট করি, তাহলে কোন জায়গায় যাইতো। এই ধরনের ক্যালকুলেশন গুলা আহ, মানে খুব ইউজ, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, যদি 2D রোটেশনে কখনো, মানে 2D ফ্ল্যাট একটা প্লেনে যদি কোথাও রোটেশন নিয়ে কাজ করেন, কমপ্লেক্স নাম্বার খুবই ইউজফুল, অনেক ক্যালকুলেশন সহজ করে দেয়, ঠিক আছে। অনেক ক্যালকুলেশন সহজ করে দেয়। তো এই জন্য কমপ্লেক্স নাম্বার খুব ইউজফুল, এবং ওইটাই আসলে কেন যে আমাদের এখানে এসি অ্যানালাইসিসে লাগবে সেটা আসবে। তবে আজকে এসি অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো না, আজকে শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারের রিভিউ, ঠিক আছে। আচ্ছা, তো কেউ কারো কি মনে আছে যে ধরেন জেড, এটার অ্যাবসলিউট ভ্যালু কি হবে? মানে ধরেন 2+3i, এটার অ্যাবসলিউট ভ্যালু কি হবে বা মডুলাস কি হবে? √2² + 3²। রাইট, √2² + 3², মানে যদি ক্যালকুলেশন করি প্রবাবলি √13। তো এইটা আসলে এখান থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, ওইটাই হচ্ছে মডুলাস। কারণ মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু বলতে সবসময় 0, 0 পজিশন থেকে দূরত্ব বোঝায়। আর আপনি যদি এখানে ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করেন, ঠিক আছে, যদি ট্রায়াঙ্গেলটাকে অ্যাকচুয়ালি কমপ্লিট করতাম, তাহলে আমরা দেখতাম যে এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে 3। অতএব পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, তাহলে এইটা চলে আসে। এটাই ছিল হচ্ছে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। তো ভালো কথা। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও করা যায়, যেমন আমি চাইলে এই অ্যাঙ্গেলটাকেও বলতে পারি যে এই অ্যাঙ্গেলের মান কত, ঠিক আছে। যেমন আপনি জানেন যে টেন থেটার মান হবে 3/2, ঠিক আছে। বা হচ্ছে আপনি বলতে পারেন সাইন থেটার মান হবে 3/√13, সেখান থেকে থেটার মান বের করতে পারেন, ঠিক আছে। তো যাই করেন না কেন, আলটিমেটলি আমাদের ভ্যালু ধরেন বের হয়ে যাবে, কিছু একটা বের হয়ে আসবে থেটার মান। কিন্তু আমরা সো মানে আমি যেই দিকে যেতে চাচ্ছি, আমাদের যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমকে
বোঝানোর জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আপনি কাউকে বলতে পারেন, মানে এই পয়েন্টে পৌঁছানোর জন্য বলতে পারেন প্রথমে 2 ঘর ডানে যাও, তারপর 3 ঘর উপরে যাও। অথবা আপনি বলতে পারেন এই থেটা ডিরেকশনে, ধরেন আঙুল দিয়ে দেখাই দিলেন যে ওই দিকে √13 একক হাঁটো। ঠিক আছে, আপনি কথার কথা কাউকে বলতে যাচ্ছেন যে আহ, একটা ডিরেকশন দেখা দিতে যাচ্ছেন, বললেন যে ওই যে ওই দিকে যান, ওই দিকে হচ্ছে 10 মিটার হাঁটলে আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, ওই তো ওই ধরনের কথাবার্তা। সো এটাকে আমরা এই সেম পজিশনকে এইভাবেও লেখা হয়, যে আর আর থেটা দিয়েও লেখা যায়। তবে আর আর থেটা দিয়ে কিভাবে লেখা যায়, মানে এই সিস্টেমের চেয়ে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের চেয়ে আলাদা সিস্টেম বোঝানোর জন্য আমরা এই যে এইভাবে আর অ্যাঙ্গেল থেটা, মানে এইটাকে √13 অ্যাঙ্গেল, ধরেন থেটার ভ্যালুটা হয়তো কিছু একটা আসবে, বিতিকিচ্ছিরি আসবে, এই জন্য আমি এটার ভ্যালু বের করতেছি না। ঠিক আছে, 45 ডিগ্রির চেয়ে বেশি আসবে। ঠিক আছে, তো এইভাবে লেখা হয় এই যে অ্যাঙ্গেল ফরম্যাট দিয়ে। সো এইটা হচ্ছে আপনাদের জন্য নতুন, এবং এই ফরম্যাটটা নিয়েই আমরা কিন্তু কাজ করি। ঠিক আছে, পোলার ফরম্যাট যদি কেউ দেখে থাকেন তাহলে খুবই ভালো। ঠিক আছে, পোলার ফরম্যাট আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে কনভার্সন যদি দেখে থাকেন, দেখেছেন এর আগে, তবে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে দেখেন নাই। ঠিক আছে, এটা খুবই ইউজফুল। কেন ইউজফুল এখনই বলতেছি। ঠিক আছে, আর আমি একটু আপনাদের যাদের খেয়াল নাই যে কনভার্সনটা কিভাবে করে, সেটা একটু দেখায় আসি। ঠিক আছে, এটা পুরাটাই কমপ্লেক্স নাম্বার রিভিউ, নতুন কিছু দেখতেছি না। তবে আপনারা যদি পোলার ফরম্যাটটা আগে শিখতেন তাহলে দেখতেন যে এটা আসলে অনেক উপকারী। ঠিক আছে, তো আপনাদের ক্যালকুলেটরেও এই ফরম্যাটটা লেখা যায়। তো যাই হোক, ধরেন রিয়েল আর ইমাজিনারি, ধরেন এইখানে কোন একটা পয়েন্ট আছে, ওই যে কমপ্লেক্স নাম্বার জেড। তো আমরা যদি ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করি, এবং এই দূরত্বটাকে যদি আর বলা হয়, এটাকে যদি থেটা বলা হয়, আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে লিখি সাধারণত আর অ্যাঙ্গেল থেটা হিসেবে। কেউ কি বলতে পারবেন এই কি বলে ত্রিভুজের নিচের বাহুটার দৈর্ঘ্য কত হবে ইন টার্মস অফ আর এন্ড থেটা? আচ্ছা, ধরেন এইটাকে এটাকে যদি নাম দেই, এইটুকু হচ্ছে এ, আর এইটুকুকে যদি বলি বি, কস থেটা সমান সমান কি লেখা যায় বলেন তো দেখি? A/R। রাইট, A/R। তার মানে এ সমান সমান আর কস থেটা লেখা যায়। সো আমি এটাকে এ না লিখে, বা ধরেন এ থাকলো, এটাকে আর কস থেটাও লিখতে পারি। সিমিলারলি দেখবেন বি কে লেখা যায় আর সাইন থেটা। তো আমরা তো বলেছি যে কমপ্লেক্স নাম্বারকে আমরা a+ib আকারেও লিখি। তো এ এর মান আর বি এর মান যদি বসায় দিই, এইটা আসে। এবং এখান থেকে যদি আর কে কমন নেই, এটা আসে। এইটা কি কারোর পরিচিত আছে, এই ফরম্যাটটা? এটা কি কোনো ইকুয়েশনের আগে দেখেছেন? ই টু দি পাওয়ার আই থিটা সমান কি বলেন তো দেখি, কেউ কি এটা দেখছেন? ই এর পাওয়ার কখনো আই, আই থেটা? এটা কি কোনো ফর্মুলা দেখছেন? বলা হয় যে ম্যাথমেটিক্স এর সবচেয়ে সুন্দর ফর্মুলা হচ্ছে এটা। তো কেউ যদি জেনে না থাকে, এটাই তো cos থিটা প্লাস আই হ্যাঁ, সাইন কস থেটা প্লাস আই সাইন থেটা। যেমন এইটার হয়তো একটা স্পেশাল কেস হয়তো অনেকে শুনে থাকবেন, যে আম, কি বলে ই টু দি পাওয়ার আই পাই, ই টু দি পাওয়ার আই পাই হচ্ছে সমান সমান -1। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাথমেটিক্স এর সবচেয়ে বিউটিফুল, মানে সবচেয়ে সুন্দর ফর্মুলা আর কি। ঠিক আছে, সো এটা আহ মানে অয়লার করছিল। ঠিক আছে, এই কাজটা। এবং মানে এইটার কারণে খুব কম্প্যাক্ট একটা ফর্ম আসে, দেখেন। ঠিক আছে, তো আমরা যখনই বলি যে আর অ্যাঙ্গেল থেটা, আমরা আসলে বেসিক্যালি এই ই টু দি পাওয়ার আই থেটা জিনিসটাকেই আসলে এইভাবে লিখি, আর কিছুই না। ঠিক আছে, তো এটার অনেক ইউজফুলনেস আছে। ঠিক আছে, যেমন আম, আপনাদের কি বলে ছোটবেলায় যে ছিল একের ঘনমূল ওমেগা কিউব সমান সমান 1 হইলে ওমেগার অনেকগুলো রেজাল্ট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1 i√3/2,
আরেকটা ছিল হচ্ছে -1 - I√3/2 এরকম আর কি। ঠিক আছে, মুখস্থ করা কাইন্ড অফ। তো এই পোলার ফরম্যাটে লিখলে এটা 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি, দ্যাটস ইট। দেখেন 360 ডিগ্রিকে 3 ভাগ করলে 0 ডিগ্রি, 120 ডিগ্রি আর -120 ডিগ্রি। আপনার তিনটা সলিউশন বেসিক্যালি এখানে একটা 0 ডিগ্রিতে থাকে, একটা থাকে 120 ডিগ্রিতে, আরেকটা থাকে নিচের দিকে 120-তে, এই জন্য -120, আর বাকি থাকে আরো এক 120। ঠিক আছে, তো এই তিনটা সলিউশন পাশাপাশি থাকে। ঠিক আছে, খুব ইজিলি করা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মানে কমপ্লেক্স নাম্বারের অনেক কিছু সুবিধা আছে, বিশেষ করে গুণ বা ভাগের ক্ষেত্রে। এখানে তো আসলে 3বার গুণ হচ্ছে, তো গুণ বা ভাগের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, তো গুণ বা ভাগের ক্ষেত্রে কি ধরনের সুবিধা পাওয়া যায়? দেখেন, আমার যদি দুইটা নাম্বার থাকে, ধরেন দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, 2 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটার সাথে আমি বললাম 3 অ্যাঙ্গেল -60 ডিগ্রি, এই দুইটা গুণ করতে। এই দুইটা গুণ করা খুবই সহজ। আপনি 2 × 3 গুণ করবেন 6, আর এই অ্যাঙ্গেল দুইটাকে যোগ করবেন 120 ডিগ্রি প্লাস -60 ডিগ্রি, মানে ঠিক আছে, আমি আচ্ছা একবার একটু লিখে দিই তাহলে বোঝা যাবে। 6 অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ডান। ঠিক আছে, তো এইটা কেন কাজ করে দেখেন। r e⁻i θ1 এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, আর এটা যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার হয়, ঠিক আছে, আমরা যেটাকে আর কি শর্টে লিখি এইভাবে, r1 অ্যাঙ্গেল θ1 এর সাথে গুণ করতে বলতেছি r2 অ্যাঙ্গেল θ2। ঠিক আছে, সেটা আসল ইকুয়েশন দেখতে হচ্ছে এরকম, e⁻i θ। তো দেখেন এটার সাথে এটা তো গুণ হচ্ছে, r1 × r2, আর এর পাওয়ারে যেহেতু দুইটাই আছে, আপনি দুইটাকে যোগ করে দিতে পারেন, কারণ আমরা জানি গুণ হইলে পাওয়ারে যোগ হয়। তো r1 r2 কমন, কমন নিলে θ1 + θ2। সো আপনি যদি এটাকে সুন্দর করে লেখেন, মানে ওইগুলা e⁻i ইগনোর করে, তাহলে এই জিনিসটা হয়। তো দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করার জন্য জাস্ট মডুলাস গুণ করবেন, মানে অ্যাবসলিউট ভ্যালু দুইটাকে গুণ করবেন, আর হচ্ছে অ্যাঙ্গেল দুইটাকে যোগ করবেন, ডান। এবং ঠিক এই কারণেই রোটেশন করা যায়। ধরেন একটু আগে আমি যে বললাম যে 2 + 3i, আমি বললাম যে এই কমপ্লেক্স নাম্বারটাকে, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে যদি আমি 70 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করি, ঠিক আছে, এই যে এই যে ছিল, এটাকে ধরেন আমি বললাম যে 70 ডিগ্রি রোটেট করলে এই পয়েন্টটা কোথায় যে পৌঁছায়। ঠিক আছে, এইটা এসে কোথায় এসে পড়ে 70 ডিগ্রি রোটেট করলে। উত্তরটা খুবই সোজা। আমি মডিউলাস যা আছে তাই চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি না। 1 অ্যাঙ্গেল 70 ডিগ্রি দিয়ে গুণ করবেন, বের হয়ে যাবে। আপনাদের যে গেম টেম খেলেন, সমস্ত রোটেশনে যে ধরেন 2D প্ল্যাটফর্মার যেগুলা ইউজ করেন, ঠিক আছে, 2D প্ল্যাটফর্মার গেম যেগুলা ইউজ করেন, সমস্ত রোটেশন কমপ্লেক্স নাম্বার দিয়ে করা হয়। ইনফ্যাক্ট 3D-তেও যে রোটেশন গুলো করা হয়, ওইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা এক্সটেন্ডেড ভার্সন আছে। ঠিক আছে, তো ওইখানে হচ্ছে মানে শুধু রিয়েল নাম্বার না, আই, জে, কে, এরকম 3টা পার্ট আছে। এটাকে কোয়ার্টার নিয়ন বলে। আপনারা অ্যাকচুয়ালি আপনাদেরই বেশি কাজে লাগে, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জীবনে এটা কাজে লাগে নাই। ঠিক আছে, গ্রাফিক্সের যদি কোর্স করেন, সেক্ষেত্রে দেখবেন যে অ্যাকচুয়ালি কোয়ার্টার নিয়ন নিয়ে কাজ করা হয়, যেটা দিয়ে রোটেশন করা হয়। ঠিক আছে, সো আপনি এইটা দিয়ে ক্যালকুলেট করলে যে কমপ্লেক্স নাম্বারটা আসে, আপনি দেখবেন যে ঠিক এটা 70 ডিগ্রি রোটেট করলে ওখানে যে থাকে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আমাদের কমপ্লেক্স নাম্বারের রিভিউ। আর ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বার ইউজ করা যায়, পোলার ফরম্যাটেও করা যায়, ফরম্যাটেও করা যায়। যেমন আমি বললাম যে 2 + 3i, একটু আগে বললাম। তো 2 + 3i এখানে তো আমি দেখতে পাচ্ছি এইভাবে। যদি আমি এটাকে চাই পোলার ফরম্যাট করতে, আপনারা দেখবেন যে আপনাদের এরকম একটা কমপ্লেক্স মোড থাকবে, মানে 2 এর উপরেই সাধারণত থাকে। তো শিফট 2 করলে এখানে দেখেন অনেকগুলা মেনু আসবে, তার মধ্যে একটা আছে দেখেন r⁻φ, এরকম দেখতে থাকবে, মানে ডিসপ্লেস দ্য রেজাল্ট ইন পোলার ফর্ম। তো আমি এটা যদি প্রেস করি, তাহলে দেখেন আমাকে অ্যান্সারটা পোলার ফরম্যাটে দিয়ে দিবে। আমরা সবসময় ক্যালকুলেটর ইউজ করবো, এগুলো কখনোই ইয়াতে ইউজ করবো না। আবার ধরেন আপনি জানতে যাচ্ছেন যে একটা পোলার ফরম্যাট থেকে কিভাবে রেক্টাঙ্গুলে যাব, দেখেন এই যে এখানে অ্যাঙ্গেল সিম্বলটা আছে একদম বাম সাইডে, যে মাইনাস ইনভার্সনের যে বাটনটা আছে এইখানে দেখেন আছে। আপনি শিফট এটা প্রেস করলে অ্যাঙ্গেল দিয়ে 120 ডিগ্রি দেওয়া যায় ইনপুট। ঠিক আছে, দিলে
আহ দেখেন এই যে এখানে অটোমেটিক চলেই আসছে, অথবা আপনি যে শিফট কমপ্লেক্সে গিয়ে a+bi ফরম্যাট দেখতে পারেন, যে আমাকে ওই রেজাল্টটা দিবে। ঠিক আছে, এই যে এটাকে মানে আপনাদের ক্যালকুলেটর প্রবাবলি আরো সুন্দর করে দিবে, -1 + i√3/2 এইভাবে দেখাবে। ঠিক আছে, সো কমপ্লেক্স নাম্বার অনেক ইউজফুল, এবং এইটার ইউজফুলনেস যেটা প্রথম অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এসি অ্যানালাইসিসেই ব্যবহার করা হয়েছিল, সেই ইউজফুলনেসটাই আমরা আসলে দেখবো। ঠিক আছে, তো সেটা আজকে না, আগে আর আগামী দিন। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। রেকর্ডিংটা একটু পজ করি। কার আর কারেন্ট অফ দ্য শর্ট সার্কিট বের করি, কিন্তু মানে আমাদের ভোল্টেজটা যদি স্যার জিরো না হয়, দ্যাট মিনস তো আমরা নোড আর মেশ অ্যানালাইসিস করেই কাজটা করে ফেলতে পারি, রাইট? হ্যাঁ, কিন্তু স্যার মানে আমাদের মানে আমি একটা জিনিস দেখলাম যে আমি একটা সার্কিটের ভোল্টেজ বের করলাম ওপেন সার্কিটে, সো হ্যাঁ, ওইটা আমার নন জিরো ভ্যালু আসছে। সো হ্যাঁ, আমি চিন্তা করলাম যে এখন আমি মেশ করে আমার কারেন্টটা বের করে ফেলবো শর্ট সার্কিটে, কিন্তু আমার সার্কিটের মধ্যে স্যার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। সো ওই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটার জন্য স্যার আমি দেখলাম যে আমি যদি মেশ করি তখন আমার এরকম একটা ইকুয়েশন আসে, তখন মানে আইএক্স টাইপের একটা ভ্যালু থেকে যায়, মানে ইকুয়েশন আইএক্স টাইপের একটা টার্ম থেকে যায়। সো আমি যদি ওই টার্মটাকে স্যার এলিমিনেট করতে চাই, আমি সার্কিটটাকে যে শর্ট করে দিছি, শর্ট করে দেওয়ার পর অ্যাগেইন ওইটাতে স্যার যদি নোট করি তাহলে আমার আইএক্স এর একটা ভ্যালু আসে। দেন ওই সার্কিটটাতে আমি যদি মেশ করে দিই তাহলে স্যার আমি ওই আইএক্স এর ভ্যালুটা প্লাগ ইন করে আমি কারেন্টটা বের করতে পারতেছি। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার যে আমি এই টাইপের প্রবলেম গুলাতে ফার্স্টে নোট করে ভোল্টেজ অফ দ্য ওপেন সার্কিট বের করলাম, দেন সার্কিটটাকে শর্ট করে হুম। আমার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভ্যালুটা বের করে দেন ওই শর্টেড সার্কিটটার মধ্যে মেশ করে আবার কারেন্টটা বের করছি। সো ডিপেন্ডেন্ট তো আসলে আলাদা কোনো মানে কিছু ভেজাল করবে না। ঠিক আছে, হ্যাঁ জেনিফার আপনাকে দিয়েছি, সমস্যা নেই। যেটা বলছি যে আমাদের আসলে আহ, কি বলে আলাদা কোনো কিন্তু ফর্মুলা অ্যাকচুয়ালি নাই। ঠিক আছে, মানে ধরেন আমাদের নর্মাল প্রসিডিওর যে আহ, কি বলে নোট বা মেশ করার সময় তখন যা ছিল সেটাই কিন্তু করতে হবে। আপনি কি আমাকে বলতে পারবেন এটা কি কোনো ইয়ার কোয়েশ্চেন, মানে আহ স্যার মানে এটা আপনি রেফারেন্স হিসেবে প্রবলেম 6 নাম্বারটাকে কাউন্ট করতে পারেন স্লাইডে। এটা কি আপনি গ্রিন এবং নর্টনের প্রবলেমের কথাই বলতেছেন, মানে এই জি এই স্যার, আচ্ছা, ওই স্লাইডটাই। আচ্ছা দেখি কোথায় আছে প্রবলেম 6টাতে স্যার দেখবেন একটা কারেন্ট সোর্স আছে, ওই কারেন্ট সোর্সটা শর্ট করার পরে আহ, দেখবেন যে স্যার I2 - I1 = 1.5 IX, দুইটা মেশ হয়ে যাবে। আমি যদি এটাকে শর্ট করি, এ আর বি কে শর্ট করি, এইটার কথাই তো বলতেছেন, রাইট? জি স্যার, আমি এটাতে ভোল্টেজ অফ দ্য ওপেন সার্কিট বের করে ফেললাম, এরপরে যদি আমি শর্ট করে ফেলি 4 ওহমের রেজিস্টারটা রিমুভ হয়ে যাবে। সো ফার্স্টে আমার যদি I1টা রোটেট হয় এন্ড সেকেন্ড মেশে যদি I2টা রোটেট হয়, সো আমার একটা ইকুয়েশন আসবে যে I2 - I1 = 1.5 IX, বাট আমার আইএক্স এর ভ্যালুটা তো লাগবে। সো হ্যাঁ, দ্যাটস ওয়াই আই থট যে আমি যদি এখানে আবার নোট করি, শর্ট করার পরে যদি আবার নোট করি, দেন আইল গেট দ্য ভ্যালু অফ আইএক্স এন্ড এটা অনেক আফটার দ্য। কমপ্লিকেটেড বলছেন, বলি এটা এত কমপ্লিকেটেড না। ঠিক আছে, যেটা হবে সব সময় আপনার নর্মাল নোড মেশ যখন করছিলেন তখনও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে কি বলে এই ধরনের কেস আসতে পারে যে ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্সের আইএক্স টাইক্স সবসময় হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, সো ওইটা আমি দেখাই দিই কি হচ্ছে, এটা যতটা জটিল জি স্যার, ভাবছেন ততটা জটিল না আসলে। ঠিক আছে, তো আই মিন স্যার ইটস ভেরি ইজি, বাট আমার কাছে মনে হলো যে এত যদি মানে লেন্দি হয় তাহলে তো একটু প্রবলেম হয়ে এত যাবে। লেন্দি না এটা, এটাই আমি বলতেছি, এত লেন্দি না। ইউ আর আচ্ছা আচ্ছা, প্রবলি মিসিং সামথিং। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম স্যার এটার ভোল্টেজ অফ দ্য ওপেন সার্কিট এসেছিল 5.333। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে প্রসেসটা বলে দিই, আপনি মিলাই নিন। এইটুকুই তো করছেন তাই না? ওকে স্যার। এখন আমরা কাজ করব। তো জি এখন স্যার। আমরা বলবো যে I2 - I1 = 1.5 IX। ইয়েস স্যার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আইএক্স কে আমি রাখবো না, আমি বলেছিলাম অন্যান্য মেশ কারেন্টের আকারে লিখতে হবে। আমার তো আইএক্স এর পরিচয়টা এখানে দেওয়া আছে, তাহলে বলেন আইএক্স কি হবে? আইএক্সটা তো হচ্ছে স্যার এটাকে 3 ওহম রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ডিভাইডেড বাই 3। আপনি কারেন্টের সাথে একটা কারেন্টের সম্পর্ক আনতে চাচ্ছেন, ভোল্টেজে যাওয়ার দরকারটা কি? আপনার কাছে আননোন গুলা হচ্ছে মেশ কারেন্ট, তাই না? মানে যখন মেশ করতেছেন তখন আননোন গুলা হচ্ছে কারেন্ট, রাইট? I1 I2 জি স্যার। আননোন। এবং আমি জানতে চাচ্ছি যে আইএক্স কারেন্টটাকে আপনি ওদের টার্মে লিখতে পারেন কিনা, আইএক্স অ্যাজ এ ফাংশন অফ ধরেন I1 I2 এটসেট্রা এভাবে লিখতে পারেন কিনা।
I1 I2 দিয়ে লেখা যায় কিনা? স্যার উত্তর তাহলে তো I2 হবে। এক্স্যাক্টলি ডান। ঠিক আছে, জি I2 স্যার, মাইনাস বুঝতে I1 পেরেছি। সমান সমান 1.5 I2, মানে প্রবাবলি এখানে আপনি ভোল্টেজে নিয়ে গেছেন, ভোল্টেজ থেকে আবার কারেন্টে। মানে স্যার আমি ওই থিঙ্কিংটাতে যাইনি যে আচ্ছা ঠিক আছে আইএক্স এর সাথে I1 I2 এরকম কোনো রিলেশন মানে ইয়া করা যায় কিনা। আই থট যে আমার তো আইএক্স টা লাগবে, সো আমি এখন কিভাবে আইএক্স টা পেতে পারি। So আমি যদি আবার নোট করি তাহলে আইল গেট দ্য আইএক্স, নোট তারপর আমি কখনো আইএক্স টাকে ইউজ আমি করে বলেছিলাম করব। না যে মেশ যখন করবেন কখনোই কেসিএল করা লাগবে না, ঠিক আছে? আপনি জি যদি স্যার। মেশ করেন তাহলে সমস্ত কাজ আপনি কেভিএল দিয়ে করতে পারবেন, এবং আপনি যদি নোট করেন সমস্ত কাজ কেসিএল দিয়ে করতে পারবেন, ঠিক আছে? সো জি স্যার। ওইখানে আর কি গ্যাঞ্জামটা করে ফেলছেন আর কি, ঠিক আছে? মানে আপনি কাইন্ড অফ অর্ধেক নোট করছেন অর্ধেক মেশ করছেন, মানে দুই ডাবল পরিশ্রম হয়ে গেছে এখানে। জাস্ট সিম্পলি এইটা। আর হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন আসবে, যেটা হচ্ছে ওই যে মানে কেভিএল এট 1 and 2, মানে সুপার মেশ ইকুয়েশনটা। তো না, বাকিটা বুঝতে পেরেছি স্যার। স্যার আরেকটা কথা, আমার সার্কিটটা যদি একটু মানে কমপ্লেক্স হয় বা সার্কিটটা যদি একটু লেন্দি হয়, সেক্ষেত্রে কি আমি মানে দেখবো যে সোর্স ট্রান্সফরমেশন করে মানে সার্কিটটাকে আর একটু মিনিমাইজ করে হ্যাঁ, করতে ফেলা পারেন। পসিবল কিনা? আপনার এখন কোনো লিমিট থাকবে না, ফাইনালে আপনাকে বলে দেওয়া থাকবে না যে এটা নোড অ্যানালাইসিস দিয়ে করো বা এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে হবে। আপনি যেইভাবে করেন ইউ ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ। আমি কিছুটা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে ছোট করে নিয়ে তারপরে আবার নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস করলাম, দ্যাটস ফাইন। ঠিক আছে, আপনি সব ধরনের টেকনিক খাটাইতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার টুল বক্সে যা যা টুল আছে সবগুলোই এখন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের মেইন টার্গেট ছিল মাল্টিপল টুল শেখা। তো মিড জি স্যার, পর্যন্ত আমরা মাল্টিপল টুল শিখেছি, এখন যেইটা ইচ্ছে সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। মিক্স এন্ড ম্যাচ এমন স্যার না। আমার আইএক্স গুলা তো আবার I1 I2 এর কম্বিনেশনও হতে পারে, তাই না? যদি মানে ওরকম ওই যে মিক্স কারেন্টের পজিশনে দেয়া থাকে। হ্যাঁ, মানে হতে পারে, ডিপেন্ডস অন দ্য সিনারিও, যে সার্কিটটা কিরকম দেখতে। আপনি জি স্যার। দেখবেন এই আইএক্স কারেন্টটা আসলে কি, এই কারেন্টটা হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে, ওকে। জি স্যার। এর মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে ওটাকে কি আমি কোনো মেশ কারেন্টের আকারে লিখতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ। যেহেতু 3 ওহম রেজিস্টরটা মেশ 2 এর অংশ, সেই জন্য আমরা এটাকে মেশ মানে মেশ 2 এর কারেন্ট যাচ্ছে শুধু এটাই বলতে পারি। এটার সাথে যদি অন্য কোনো একটা মেশ কানেক্টেড থাকতো এই সাইডে, মেশ 3, তাহলে এটা I2 - I3 হইতো, এইরকম আর কি। জি স্যার, ঠিক বুঝতে আছে, পেরেছি। আর কিছুই না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, no problem. আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের রেকর্ডিংটা হয়ে গেলে আমি দিয়ে দিই।